আজকের ক্লাসে আমি কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের ক এবং খ বিগত বছরে বোর্ডে যত ক এবং খ আছে অর্থাৎ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন আছে সেগুলো সলভ করব। কাজ শক্তি ক্ষমতা অধ্যায়, এটা ফার্স্ট ইয়ারের পঞ্চম অধ্যায়। তো চলো আমরা ক্লাসে যাই। তো প্রথমে দেখো যে আমাদের কি আছে, প্রথমে আছে জ্ঞানমূলক প্রশ্ন, বোর্ডে আসা জ্ঞানমূলক প্রশ্ন। দেখো প্রথমে কি বলছে, প্রথম যে কোশ্চেনটা সেটা বলছে কি অসংরক্ষণশীল বল কাকে বলে। এটা কোন কোন বোর্ডে আসছিল? ঢাকা বোর্ডে আসছিল, তারপর আসছিল রাজশাহী বোর্ডে, যশোর বোর্ডে, দিনাজপুর বোর্ডে। দেখতে পাচ্ছ যে এই একটা কোশ্চেন আমাদের অনেক বোর্ডে আসছে। অসংরক্ষণশীল বল অলরেডি আমরা গত ক্লাসে নিউটনের বলবিদ্যায় কিন্তু সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বল নিয়ে আমরা কথা বলেছি। ঠিক আছে, অসংরক্ষণশীল বল কি বলতো? অসংরক্ষণশীল বল হলো যে তুমি কোনো বস্তুকে যদি তুমি একটা জায়গা থেকে ঘুরে আবার নিয়ে আসো, ঘুরে নিয়ে আসার পরেও কাজ কি হবে বলতো? শূন্য হবে না, অর্থাৎ কাজ হবে, শূন্য হবে না। হ্যাঁ, শূন্য হলে সেটা সংরক্ষণশীল বল হয়ে যায়। আর যদি শূন্য না হয় তাহলে সেটাকে কি বলে বলতো? অসংরক্ষণশীল বল বলে। এটা লেখা আছে, দেখো কি বলছে এখানে। এখানে বলছে হলো যে কোনো বল দ্বারা সৃষ্ট ক্ষেত্রে অবস্থিত একটি বস্তুকে যে কোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে, অর্থাৎ ধরো এখান থেকে তুমি যাত্রা শুরু করলে এই অবস্থান, মানে একটা বস্তুকে এখানে গেলা, এখানে আসলো, এখানে গেলা, আবার এখান দিয়ে ঘুরে এরকম করে বিভিন্ন পথে তুমি নিয়ে আসতে পারো, এইখানে আসলা, তাহলে এই আবার তুমি এই অবস্থানে আনলা। দেখো এখান দিয়ে শুরু করছো, ঘুরে টুরে ঘুরে ঘুরে আবার এই অবস্থানে আনছো, প্রাথমিক যে অবস্থান সেই অবস্থায় আনছো। আনার পরেও তোমার কি কাজ শূন্য হবে না, সেটা হলো কি অসংরক্ষণশীল বল। ওকে, তো এখন এটাকে কি বলে বলতো? অসংরক্ষণশীল বল বলে। আর যদি তুমি ঘুরে যদি প্রাথমিক অবস্থায় নিয়ে আসো, যদি শূন্য হয় সেটাকে বলে কি সংরক্ষণশীল বল। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা অসংরক্ষণশীল বল আর একটা কি সংরক্ষণশীল বল। ওকে, তো এইভাবে আমরা গত ক্লাসে পড়েছি, তারপর আবার বললাম যেহেতু আমাদের এই অধ্যায় এই সংরক্ষণশীল অসংরক্ষণশীল বল নিউটনের বলবিদ্যায় আছে, আবার এই অধ্যায়ও আছে। তো আমরা দুইটার অধ্যায়ের কোশ্চেন করতে পারি। কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা কি দেখো, এটা কোন কোন বোর্ডে আসছে? চিটাগাং বোর্ডে আসছে, মাদ্রাসা বোর্ডে আসছে, চিটাগাং বোর্ডে দুইবার আসছে, বরিশাল বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে দুইবার। ঠিক আছে, অনেকবার আসছে। কিন্তু কর্মদক্ষতা তোমরা জানো কর্মদক্ষতা কি? তো দেখো কি বলছে, কোন ব্যবস্থা বা যন্ত্র মানে সিস্টেম বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং প্রদত্ত কার্যকর শক্তির অনুপাতকে কি বলে বলতো? কর্মদক্ষতা বলে। তোমরা জানো যে দেখো এটা কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় কি ইটা দিয়ে। তাহলে ইটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি কার্যকর শক্তি বাই কি বলতো? প্রদত্ত শক্তি। তো এটাকে আমি এটা এভাবে লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এটা ইজ ইকুয়াল টু তুমি এটাও লিখতে পারো কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। তো এই কার্যকর ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতা অনেকে বুঝতে পারো না যে কার্যকর ক্ষমতা কি। দেখো ধরো তুমি একটা বাইক চালাও, এখন বাইক মনে করো 150 সিসির বাইক। হ্যাঁ, তো এই যে 150 সিসি যে বাইক তুমি তৈরি করছো, এই যেটা দিয়ে তৈরি করছো 150 সিসি, তাহলে এই যে 150 সিসি যে তুমি ইনপুট দিলা, এটা হলো কি মানে তোমার প্রদত্ত। ঠিক আছে, প্রদত্ত শক্তি বা প্রদত্ত ক্ষমতা, তুমি যেটাই দাও না কেন। এখন তুমি দেখো 150 সিসি কি গাড়িতে উঠাইতে পারো? তুমি কোনদিন উঠাইতে পারবা 150 সিসির গাড়িতে? উঠাইতে পারবে না। কিন্তু তুমি ধরো 120 উঠাইছো বা 130 উঠাইছো, কোনো সময় 90 উঠাইছো, এখন তুমি যেটাতে কার্যকর আছো, যেটা তুমি চালাচ্ছ পাচ্ছ, সেটা হলো কি কার্যকর। আর যেটা দিয়ে তৈরি করছো সেটা কি বলতো? আমাদের প্রদত্ত। দেখবো অনেক ইঞ্জিন লেখা থাকে, গ্রামের যারা আমার কৃষক আছে তারা কিন্তু ধরো এগুলো বুঝে না, তারা কি বলে হর্স পাওয়ার বা এই যে একটু পরে আসবে এগুলো কিন্তু বোঝে না, তারা ঘোড়া বোঝে। হর্স পাওয়ার মানে ঘোড়া, বলে 6 ঘোড়া মেশিন, 10 ঘোড়া মেশিন। এই 10 ঘোড়া মেশিন মানে কি বলতো? 10 এইচপি দিয়ে ওই মেশিনটা তৈরি করছে। এখন ওই মেশিনটা কি 10 এইচপির সমান ক্ষমতা আমাকে দিবে না। কিন্তু কোনো যন্ত্রই কিন্তু 100% কাজ করতে পারে না। ওকে, তো দ্যাটস ওয়াই আমাদের কি মানে আমি যেটা দিয়ে তৈরি করব সেটা হলো কি প্রদত্ত ক্ষমতা, বা যদি আমি শক্তি দিই তাহলে কি প্রদত্ত শক্তি। আর আমি যেটা পাচ্ছি সেটা কি বলতো? কার্যকর। তাহলে কোন যন্ত্র বা সিস্টেমের কার্যকর ক্ষমতা ও প্রদত্ত ক্ষমতাকে অনুপাতকে যদি আমি পার্সেন্টেজ করি, 100% করি, তাহলে সেটা কি পাবো বলতো? আমি কর্মদক্ষতা পাবো। এটা তুমি তোমার মতো করে লিখে দিবা, একদম সহজ। এটা 9-10 থেকে পড়ে আসতেছো, এটা নিয়ে প্যারানোর কিছু নেই। ওকে, তাহলে আমরা এটা পাইলাম কি আমাদের কর্মদক্ষতা। হ্যাঁ, তো তারপরে কি আছে? অশ্ব ক্ষমতা, যেটা বললাম এইচপি, 1 এইচপি মানে হর্স পাওয়ার। তো 1 এইচপি সমান সমান কত তোমরা সেটা জানো যে এটা এই কোশ্চেনটা কত? অশ্ব ক্ষমতা কি? এই কোশ্চেনটা দেখো কত কোন কোন বোর্ডে আসছে। সিলেট বোর্ডে আসছে, চিটাগাং বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, চিটাগাং বোর্ডে আবার 17 সালে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে। বুঝতে পারতেছো যে এই কোশ্চেনগুলো এক বোর্ডে কোশ্চেন আসলে সেটা কিন্তু বারবার রিপিট হয়। তো এই যে আমাদের একটা অধ্যায়ের যে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আসবেই বা আসেই,
তো এই কোশ্চেনগুলো তোমাদের একটু প্যারা খায় যাও, যে তোমাদের এই অধিকাংশ শিক্ষার্থী যে নাম্বারটা কমে কোথায় গিয়ে, সৃজনশীল প্রশ্নের নাম্বার কিন্তু কমে কতে বা খতে গিয়ে। মানে অনেক সময় ক পড়ে না, অনেক সময় খ মানে পারে বলতে ওই রকম না, মানে গল্পের মতো করে লিখে দিয়েছে। ফিজিক্সে তো গল্পের মতো করে লিখে দেওয়া যাবে না, ম্যাথমেটিক্যাল ভাষাতে লেখার চেষ্টা করতে হবে। যেহেতু তোমাদের এই দুইটা টপিকস একটু প্যারায় থাকো, মানে অধিকাংশ প্যারায় বলতে কি গুছানো থাকে না, আমি জাস্ট তোমাদেরকে এটা গুছিয়ে দিচ্ছি এবং সেটা একটু জাস্ট এলাবোরেট করে দিচ্ছি যে জিনিসটা কি, যাতে তোমরা পরীক্ষার খাতায় একদম 100% লিখতে পারো। এবং এখান থেকে দেখা তুমি যে মার্কসটা ধরো, ক নাম্বারে 1 মার্কস এবং খ নাম্বারে 2 মার্কস, 3 মার্কস, তো তুমি 3 এর মধ্যে যাতে 3 পাও সেভাবে আমি পড়াচ্ছি। হ্যাঁ, এই জন্য একটু এগুলা পড়াচ্ছি, কারণ এইগুলাতে একটু সবার একটাই প্রবলেম এটা, ঠিক আছে। আর ইনশাল্লাহ আমি যে সাজেশন দিব, আমি যা পড়াবো গ এবং ঘ নিয়ে, আমি যেই সাজেশনটা দিব ওই সাজেশনটাই পড়াবো 24 ব্যাচের জন্য। তো ওই সাজেশনটা ফলো করলে তোমার আর কোনো কোশ্চেন আসার বাইরে থেকে সুযোগ থাকবে না ইনশাল্লাহ। গত বছরও তোমার বোর্ডে, ঢাকা বোর্ডে বা অন্যান্য বোর্ডে তোমার 8টা সৃজনশীলের মধ্যে মিনিমাম 6টা একদম কমন পড়তে হুবাহুব, জাস্ট মানে একটু চেঞ্জ থাকতে পারে, ঠিক আছে। তোমার লিখতে হবে 5টা, ঢাকা বোর্ডে 8টার মধ্যে 8টা কমন পড়ছে, বুঝতে পারো। তো তুমি সাজেশন দেখলে বুঝতে পারবা যে কিরকম সাজেশন আমরা দেই। তো একটু খেয়াল করে দেখো, অশ্ব ক্ষমতা কি, 1 এইচপি, 1 এইচপি সমান সমান কি, 1 এইচপি সমান সমান, এটা মনে রাখতে হবে 746 ওয়াট। এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা অবশ্যই মনে রাখতে হবে। 1 এইচপি সমান সমান কি, 1 এইচপি মানে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু, বা 1 ঘোড়া, বাংলা যদি বলি 1 ঘোড়া ইজ ইকুয়াল টু 746 ওয়াট। 746 ওয়াট, এটা একদম এমসিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে দেখো, অশ্ব ক্ষমতা একটি ক্ষমতার একক। এখানে অশ্ব ক্ষমতা কিন্তু আহামরি কিছু না, অশ্ব ক্ষমতা হলো ক্ষমতারই একটা একক, ঠিক আছে। অশ্ব ক্ষমতা কি, ক্ষমতার একটি একক। কোন যন্ত্র প্রতি সেকেন্ডে যদি 746 জুল কাজ সম্পন্ন করে, তাকে ওই যন্ত্র ক্ষমতাকে কি বলে, 1 অশ্ব ক্ষমতা বলে। কারণ কি তোমরা জানো, পি ইজ ইকুয়াল টু কত, ডাব্লিউ বাই টি। ডাব্লিউ বাই কত, টি। তোমরা এটা জানো, ক্ষমতা ইজ ইকুয়াল টু কাজ বাই সময়। মানে কাজের মান যদি তোমার 746 হয়, 746 হয় এবং সেকেন্ড যদি 1 সেকেন্ড হয়, ঠিক আছে, 1 সেকেন্ড এটা কি 746 জুল। তো এই যে তোমার 746 জুল কাজ যদি করে কয় সেকেন্ডে, 1 সেকেন্ডে। কোন যন্ত্র বা উৎস যদি 1 সেকেন্ডে 746 জুল কাজ করে, তাহলে ওই যন্ত্রের ক্ষমতাকে কি বলে বলতো, 1 এইচপি বলে। আবার বলতেছি, যেহেতু 1 এইচপি সমান সমান 746 ওয়াট, তার মানে 1 সেকেন্ডে তোমার কাজ করতে হবে কত, 746 জুল। ওকে, কোন যন্ত্র বা উৎস যদি 1 সেকেন্ডে 746 জুল কাজ করে, তাকে ওই যন্ত্র মানে ওই যন্ত্রে কি বলে বলতো, 1 এইচপি বলে। সংরক্ষণশীল বল কাকে বলে, যেটা একটু আগে বলছিলাম, সংরক্ষণশীল বল কাকে বলে। তুমি একদম অসংরক্ষণশীল বল যেহেতু প্রথমে পড়েছি, এটা বোঝানোর কিছু নেই। সংরক্ষণশীল বল হলো যে তুমি এই যে যেখান থেকে শুরু করবা, পুরো পথ ঘুরে টুরে আবার ওখানে আসবা, তো আসার পরে তোমার কাজ কি হবে বলো তো, শূন্য হবে। কাজ কি হবে, শূন্য হবে। ধরো তুমি বাড়ি থেকে স্কুলে গেলা বা কলেজে গেলা, কলেজ থেকে তো কলেজে যাওয়ার পথ তো অনেকগুলো আছে, তাই না। তুমি যেই পথে যাও না কেন, আবার কলেজ ঘুরে আবার তোমার বাড়িতে ফিরে আসলা, ঠিক আছে। তুমি যে কোনো উপায়ে ঘুরে যেখান থেকে যাত্রা শুরু করলা, আবার ঘুরে তুমি সেখানেই আসলা। তাহলে আসার পরে তোমার কাজ যদি কি হয় বলতো, কাজ যদি শূন্য হয়, কাজ যদি কি হয়, কাজ যদি তোমাদের শূন্য হয়, তাহলে সেটাকে কি বলবো, আমি সংরক্ষণশীল বল বলবো। আর যদি শূন্য না হয়, তাহলে সেটাকে কি বলবো, অসংরক্ষণশীল বল বলবো। এটা আগে পড়েছি। দেখো এই কোশ্চেনটা কোন কোন বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, মাদ্রাসা বোর্ডে আসছে এবং ঢাকা বোর্ডে দেখো 21 সালেও আসছে, আবার 17 সালেও আসছে। অর্থাৎ আমাদের এই কোশ্চেনগুলো সংরক্ষণশীল বল কাকে বলে, অসংরক্ষণশীল বল কাকে বলে, অশ্ব ক্ষমতা কি, ক্ষমতা কি, এগুলো অনেক ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। হ্যাঁ, স্প্রিং ধ্রুবক কাকে বলে বা স্প্রিং ধ্রুবক কি, তো স্প্রিং ধ্রুবক কাকে বলে বা স্প্রিং ধ্রুবক কি। এখন মানে কিছু কিছু আছে যে এরকম স্টুডেন্ট পাইছি যে আমি ধরো পড়াইলাম স্প্রিং ধ্রুবক কাকে বলে, ঠিক আছে, এখন পরীক্ষায় আসছে স্প্রিং ধ্রুবক কি, মানে মাথা নষ্ট হয়েছে, ভাই আপনি তো এটা পড়ান না, স্প্রিং ধ্রুবক কি। আরে ভাই, স্প্রিং ধ্রুবক কাকে বলে, এইটা যে কোশ্চেন আর স্প্রিং ধ্রুবক কি সেম কোশ্চেন না বলতো। তো কি বা কাকে বলে সেম জিনিস। ওকে, তো এখানে ঢাকা বোর্ডে এটা কোশ্চেনে আসছে, চিটাগাং বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে। স্প্রিং ধ্রুবকটা কি, স্প্রিং ধ্রুবকটা হলো যে, একটু খেয়াল করে দেখো, স্প্রিং ধ্রুবক আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু, তোমরা এই সূত্রটা হয়তো বা দেখেছো, না দেখলে সমস্যা নাই। এফ ইজ ইকুয়াল টু কে এক্স, তাহলে কে ইজ ইকুয়াল টু কত, এফ বাই এক্স, ঠিক আছে। কে ইজ ইকুয়াল টু কত, এফ বাই এক্স। হ্যাঁ, এফ ইজ ইকুয়াল টু কে এক্স এবং কে ইজ ইকুয়াল টু কত, এফ বাই এক্স। কে ইজ ইকুয়াল টু যদি এফ বাই এক্স হয়, তাহলে দেখো তো এই যে আমাদের এফ হলো কি বলতো, বল, আর এক্স মানে কি, স্প্রিং এর সম্প্রসারণ। তাহলে এই যে তোমার এরকম যখন ডেফিনেশন দিতে যাবা, যখন দুইটা রাশি তোমার অনুপাত থাকবে, তখন অবশ্যই নিচেরটাকে কি 1 একক ধরতে হবে, রাইট। তোমরা এটা জানো ডেফিনেশনের জন্য। তাহলে আমার এই এক্স কে যদি আমি 1 মিটার, আমরা কি বলতে পারি, এক্স ইজ ইকুয়াল টু, যদি আমি এক্স মানে আমাদের সরণ বা সম্প্রসারণ, তার মানে কি 1 মিটার ধরি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু যদি 1 মিটার হয়, তাহলে কে ইজ ইকুয়াল টু কি হবে বলতো, তখন কে ইজ ইকুয়াল টু হবে কি, তখন কে ইজ ইকুয়াল টু হবে এফ, তাই না। কে ইজ ইকুয়াল টু কি, এফ। তাহলে কোন স্প্রিং এর
কোন স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় সেটাকে কি বলবো আমি বলতো? স্প্রিং ধ্রুবক বলবো। আবারও বলছি, যখন কোনো ডেফিনেশন দিতে যাবা একটা থেকে ইকুয়েশন থেকে, তো ইকুয়েশনে যদি আমার দুইটা রাশি যদি অনুপাত থাকে, উপরে নিচে থাকে, তখন নিচেরটাকে অবশ্যই কি 1 ইউনিট ধরে আমাদের ডেফিনেশনটা দিতে হয়, তোমরা জানো। তো এক্স এর মান যদি 1 হয়, মানে 1 মানে কি একক দৈর্ঘ্য বৃদ্ধি স্প্রিং এর, তাহলে একক দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য যেই পরিমাণ এফ দিতে হচ্ছে, মানে বল দিতে হচ্ছে, সেটাই মূলত কি বলতো? কে। কারণ এক্স ইজ ইকুয়াল টু 1 হলে কে ইজ ইকুয়াল টু কি হয়? এফ হয়। ওকে, তো তোমরা আশা করি বুঝতে পারছো। যারা যারা বুঝছো একটু কমেন্টে লেখো তো দেখি, বুঝছো কিনা। যারা যারা বুঝছো একটু কমেন্টে লেখো দেখি বুঝছো কিনা। আর তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো, সবার কাছে অনুরোধ করবো যে আমার এই যে প্রচেষ্টা তোমাদের জন্য, এডুকেটম একাডেমির পক্ষ থেকে যে প্রচেষ্টা, যে পড়াশোনাটা গুছিয়ে দেওয়ার জন্য, একটু কষ্ট করে সবাই এই প্রচেষ্টাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য তোমরা একটু কষ্ট করে তোমাদের টাইমলাইনে শেয়ার দিয়ে দাও, এবং তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে জানিয়ে দাও, মেনশন দিয়ে দাও, ঠিক আছে। এবং এই যে লিঙ্কটা, এই ক্লাসের লিঙ্কটা তোমাদের যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলোতে শেয়ার করে দাও, যাতে সবাই মিলে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি, এবং আমাদের যে বাবা মা যে স্বপ্ন দেখতেছে সেই স্বপ্নটা আমরা পূরণ করতে পারি। তোমরা জানো আমি অসুস্থ হওয়ার পরেও আমি তোমাদের ক্লাস নিচ্ছি, ঠিক আছে। যে আমি একটা জিনিসই চাচ্ছি যে তোমরা যাতে ভালো রেজাল্ট করো, ঠিক আছে। আর এই পড়াশোনাটা মানে এগুলো তোমরা অনেকেই হয়তো বা জানো, কিন্তু অনেকের কাছে হয়তো বা গুছানো নেই, জাস্ট আমি গুছিয়ে দিচ্ছি তোমাদেরকে, আর কিছুই না। ওকে ওকে বলছে পিডিএফ পাওয়া যাবে ক্লাস শেষে। হ্যাঁ, আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পিডিএফ দিয়ে দিই। তো আমাদের পিডিএফ এর একটা লিংক দিছি, ফোল্ডার লিংক দিছি, ওই ফোল্ডার লিংকে গেলে তোমরা সব পিডিএফ পাওয়া যাবা। আরে আবদার বলছো আর্টসের স্টুডেন্ট হয়েও ম্যাগনেট ভাইয়ের ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। তো তুমি, তোমার হয়তো বা কাজে লাগবে না, বাট তোমার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে বা জুনিয়র যারা আছে, যারা সায়েন্সে আছে, এদের কাজে লাগবে। তুমি এদেরকে, তোমার পরিচিত যারা আছে, এদেরকে একটু মেনশন করে দিও। আরে ওকে, বলছে কি ক্ষমতার মাত্রা সমীকরণ লেখো। ওকে, ক্ষমতার মাত্রা সমীকরণ ক্ষমতার মাত্রা সমীকরণটা আমরা যদি দেখি, যে দেখো তোমরা জানো পি ইজ ইকুয়াল টু কি ডাব্লিউ বাই টি, তাই না। ডাব্লিউ মানে কি লেখা যায়? এফ এস বাই টি। তো এখন দেখো মাত্রা যদি আমি বলি পি এর মাত্রা, তাহলে পি এর মাত্রা, আমরা এই সমীকরণ দেখলাম, পি এর মাত্রা তাহলে কি হবে বলতো? টি মানে কি বলতো? টি মানে তো সময়ের মাত্রা কি আমাদের বড় হাতের টি। এফ এর মাত্রা কি? এফ হলো এম এ, তাই না। এখানে আমরা লিখতে পারি এম এ এস বাই টি। তাহলে এম এর মাত্রা কি বলতো? এম হলো কি আমাদের ভরের মাত্রা কি আমাদের বড় হাতের এম। এর মাত্রা কি? এল টি ইনভার্স 2, আর এস এর মাত্রা কি? এল। তাহলে আমি এটা করলাম। এখন দেখো এটাকে কিভাবে লেখা যায়। এখানে আমাদের টি যদি উপরে চলে যায় তাহলে কি হবে বলতো? ইনভার্স হবে। এখানে -2 আছে, তাহলে -1 হবে, আর -3 হবে। তাহলে আমাদের এখানে কি হয়ে যায় আলটিমেটলি? এম এল স্কোয়ার। এখানে একটা এল আছে, এখানে একটা এল আছে, তাহলে কি হবে? এল স্কোয়ার। আর এখানে টির উপর অলরেডি -2 আছে, তাহলে এখানে আরেকটা গেলে -1 হবে, তার মানে কত হবে? এম এল স্কোয়ার টি ইনভার্স 3। ঠিক আছে, এটা হলো আমাদের কি, অবশ্যই মাত্রা যখন লিখবা তখন তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। হ্যাঁ, তো এম এল স্কোয়ার টি ইনভার্স 3। ওকে, তো তোমার এটা ডিরেক্ট এটা লিখতেও হবে, অথবা তুমি এভাবে লিখলেও হবে, তুমি যেটা কমফোর্ট ফিল করো তুমি সেভাবে লিখে দিবা। ঠিক আছে, ওকে। এটা আমাদের রাজশাহী বোর্ডে আসছিল। ওকে, তারপরে যদি আমরা দেখি, বলছে কি ঋণাত্মক কাজ কি? ঋণাত্মক কাজ কি তোমরা জানো? যখন আমাদের, তোমরা জানো যে ডাব্লিউ ইকুয়াল টু কত, তোমরা জানো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? এফ এস কস থিটা। তোমরা জানো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? এফ এস কস থিটা। এখন যেহেতু কজ এর ফাংশন আছে ভাইয়া, কজ এর ফাংশন আছে, তাহলে কজ এর মান কখন ঋণাত্মক হয় বলতো? 90 ডিগ্রি থেকে বেশি এবং কি 180 ডিগ্রি পর্যন্ত, তাই না। তো কজ এর মান ঋণাত্মক তখনই হয় কত বলতো? 90 ডিগ্রি থেকে বড়, এবং থিটার মান কত? 180 ডিগ্রি পর্যন্ত। 180 ডিগ্রি না, 90 ডিগ্রি সহ না, 90 ডিগ্রি থেকে বড়, গ্রেটার দেন 90 ডিগ্রি থেকে বড় থিটার মান, এবং 180 ডিগ্রি সহ 180 ডিগ্রি পর্যন্ত। এই কোণের মধ্যে যদি থাকে তাহলে সেই মানটা আমার কি পাবো বলতো? কজের মানটা কি? ঋণাত্মক পাবো। তাহলে যেই আমার কোঅর্ডিনেটে ঋণাত্মক পাচ্ছি, সেই কোঅর্ডিনেটে আমাদের কি হবে বলতো? আলটিমেটলি আমি কাজটা ঋণাত্মক হবে। এখন তোমরা বলতে পারো যে ভাই আমি তো 180 ডিগ্রি পরে গিয়ে 270 ডিগ্রিতে যাও তো আমি ঋণাত্মক পাইতে পারি, বা আমি আরো অন্য কোনো পাইতে পারি। এখন একটা খেয়াল করে দেখো, ধরো এটা হলো তোমাদের ভূমি বা তল। এখন তুমি কোনো বস্তু, এখানে দেয়াল আছে বা যাই কিছু থাকবে, এটা যদি তল হয়, এখন একটা বস্তুকে তুমি কি তলের নিচে পাঠাইতে পারবা? এটা ধরো তল, এই মেজর নিচে কি পাঠানো যাবে না? তাহলে এই তলের সর্বোচ্চ কোণ কত বলতো? 180 ডিগ্রি না?
সর্বোচ্চ কোণ কত 180 ডিগ্রি। তার মানে আমি কোনো বস্তুকে সর্বোচ্চ কত কোণে আমি কি করতে পারি, একদিক থেকে আরেক দিকে নিতে পারি বলতো? 180 ডিগ্রি বেশি কিন্তু পসিবল না। 180 ডিগ্রি মানে বেশি মানে কি বলতো? সেটা নিচে চলে যাচ্ছে। এখন ভূমির নিচে তো আর আমি পাঠাইতে পারতেছি না, রাইট? দ্যাটস ওয়াই আমরা কি করতে হবে, এই 180 ডিগ্রির মধ্যেই 0 থেকে 180 ডিগ্রির মধ্যে আমাদের কাউন্ট করতে হবে, এবং 0 থেকে 180 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি সহ 180 ডিগ্রি পর্যন্ত কজের মানটা কি ঋণাত্মক। দ্যাটস ওয়াই আমাদের এই কোণের মধ্যে থাকলে কোণটা হবে ঋণাত্মক। কি কাজটা পাবো ঋণাত্মক? বলছে কি, কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে বলের বিপরীতে সরণ ঘটে। বলের বিপরীতে সরণ ঘটা মানে কি বলতো? ধরো এই যে তুমি এই বস্তুর উপর তুমি এইভাবে কি দিচ্ছ, বল দিচ্ছ। এখন বস্তুটা তোমার এই দিকে, মানে এই কোঅর্ডিনেটটা কি বলতো? এটা কি বলের দিকে, এটা হলো বলের দিকে, তাই না? আর এটার বিপরীত মানে কি বলতো? এই কোণে এই কোণে এই কোণে যেই কোণে যাও না কেন, এটা কি বিপরীত দিকে, ঠিক আছে? তার মানে আমাদের বলের দিকে কত, 0 থেকে কত, 0 ডিগ্রি সহ থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমাদের কোণটা কি বলতো? বলের দিকে। আর 90 ডিগ্রি বেশি হলে সেটা কি বলের বিপরীতে। বুঝতে পারছো? তো আলটিমেটলি আমাদের এই যে এইটার কথাই বলছে, 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি পর্যন্ত যদি বস্তুর সরণ ঘটে, এই কোণের মধ্যে যদি সরণ ঘটে, তাহলে তুমি যেই কাজ পাবা তখন সেই কাজটাকে আমরা কি বলবো বলতো? ঋণাত্মক কাজ পাবো। ওকে, ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নয় তারা কিভাবে পাবে? হ্যাঁ, তুমি হলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হলে তুমি এই যে আমাদের তো আমার দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা হলো আমাদের এডুকাটম যারা ভর্তি হয়েছে তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর একটা হলো আমার একটা নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, লার্ন ফিজিক্স উইথ ম্যাগনেট ভাইয়া। ঠিক আছে, তুমি যে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে পাবা, অথবা আমাদের যে সায়েন্সের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ, ওই গ্রুপে আমি লিঙ্কটি ক্লাস শেষে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের দেখো নেক্সট যে কোশ্চেন, কাজ শক্তি উপপাদ্যটি বিবৃতি করো। এই কোশ্চেনটা আসছে যশোর বোর্ডে আসছে, ঠিক আছে? 21 সালে আসছে, 19 সালে আসছে, এবং অল বোর্ড 18 সালে তোমরা জানো যে 18 সালে আমাদের সকল বোর্ডে একসাথে পরীক্ষা হয়েছে, তখনও কিন্তু এটা আসে। কাজ শক্তি উপপাদ্যটা কি? দেখো, কোন বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ তোমার যে কৃত কাজ পাবা, কোন বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি, মানে একটা বস্তুর উপর যতগুলো বল ক্রিয়া করবে সবগুলো বলের যে লব্ধি পাবা, এই লব্ধি বলের জন্য যে তুমি কাজ পাবা, সেই কাজটা কি হবে বলতো? গতিশক্তির সমান, আর কিছুই না। আবার বলছি, ধরো একটা বস্তুর উপর যতগুলো ফোর্স ক্রিয়া করতেছে, বল কাজ করতেছে, এই বলের যখন একাধিক বল ক্রিয়া করবে তখন তুমি একটা কি লব্ধি পাবা। তো এই লব্ধি বলের জন্য তুমি অবশ্যই একটা কি কাজ পাবা। কোনো বস্তুর উপর বল ক্রিয়া করতেছে মানে তুমি কি কাজ পাচ্ছ, তাই না? তো সেই কাজটা যে কোনো কাজ হতে পারে, সেটা আমাদের ধনাত্মক কাজ হতে পারে, ঋণাত্মক কাজ হতে পারে, বা শূন্য কাজ হতে পারে, যাই হোক না কেন তুমি কাজ পাচ্ছ। তো যখন একটা বস্তুর উপর তুমি অনেকগুলো ফোর্স ক্রিয়া করতেছে, তখন তুমি কি পাচ্ছ বলতো? কাজ পাচ্ছ। এখন তুমি এই কাজ যে পাইলা, এই কাজটা কি হবে বলতো? ওই বস্তুর যে গতিশক্তি হবে, যেহেতু বস্তু আমার অ্যাক্সেলারেশন পাবে, তো ওই বস্তুর কি বেগ থাকবে, তখন কি গতিশক্তি পাবা। তাহলে এই বস্তুর যে কাজ পাবা, এই কাজটা কি হবে? গতিশক্তির সমান। ওকে, এটাই। ক্ষমতা কাকে বলে? ক্ষমতা তোমরা জানো, কোন যন্ত্র বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে। এটা চট্টগ্রাম বোর্ড এবং মাদ্রাসা বোর্ডে আসছে। কোন একটি উৎসের কাজ করার হারকে কি বলে? ক্ষমতা বলে। এখানে তোমরা চাইলে এটা অ্যাড করে দিতে পারো, P = W/T। তো এটা তোমরা এটা করার পর জাস্ট P = W/T তুমি সমীকরণটা লিখে দিতে পারো চাইলে। এখন তুমি সমীকরণ যদি একজ্যাক্ট জানো তাহলে লিখবা, আর না জানলে তুমি ভুল লিখলে পারো আরো ঝামেলা, বুঝছো? তো যারা জানবা, এটা তোমরা জানো P = W/T, সো এটা লিখে দিতে পারো, আর না চাইলেও সমস্যা নেই। জাস্ট ক্ষমতা কাকে বলে সেটা লিখে দিলেই হয়ে যাবে। ওকে, এখন স্প্রিং বল কি? যে সিলেট বোর্ডে আসছে, সিলেট বোর্ডের কে কে আছে কমেন্ট করে জানাও তো, যে বলছে কি স্প্রিং বল কি। তো স্প্রিং বল কি? কোন স্প্রিং সংকোচন বা প্রসারণের ফলে এর ভিতরে যে প্রত্যয়নী বল উদ্ভব হয় তাই হলো স্প্রিং বল। একটু খেয়াল করে দেখো, দেখো এই যে একটা স্প্রিং বল, আমি চেষ্টা করছি যে আসলে যে জিনিসটা বলছো ওই জিনিসটা কি একটু বেসিকটা বোঝাই দিতে, কারণ ওইটা যদি বেসিক যদি না বোঝো তাহলে তোমার মুখস্থ করতে হবে, আর মুখস্থ বেশি দিন থাকে না। আমরা ছোটবেলা থেকে তো ফিজিক্স অনেক মুখস্থ করছি, অনেক কিছু করছি, আসলে মুখস্থ দিয়ে আসলে তুমি মাথায় বেশি দিন রাখতে পারবে না। জিনিসটা যদি বুঝতে পারো তাহলে অনেকদিন তোমার মাথায় থাকবে। দ্যাটস ওয়াই আমার এই প্রচেষ্টা। ধরো এটা হলো একটা স্প্রিং কে তোমার বাধা আছে, তুমি এইদিকে তুমি বাইরের দিকে কি ফোর্স দিচ্ছ, মানে এটা হলো এফ ম্যান, মানে বাহ্যিক বল যেটা আর কি। ঠিক আছে, এখন দেখো স্প্রিংটা এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত কি হলো? সম্প্রসারিত হলো এক্স। স্প্রিংটা এই পর্যন্ত ছিল, এখন স্প্রিংটা এক সাইডে কিন্তু বাধা আছে, দেখছো? এক সাইডে কি আছে বলতো? বাধা আছে। একটা স্প্রিং এক সাইডে বাধা আছে, তুমি এটা টানতেছো। তো তুমি যে টানতেছো এটা হলো এফ ম্যান, মানে বাহ্যিক বল। এটাকে কি বলবো আমি? এফ ম্যান মানে কি? বাহ্যিক বল। ওকে, বাহ্যিক বল। আমি যেগুলা লিখি, যখন তোমরা কি করবা, লেখার পর তো মুছে যাচ্ছে, তো তখন তোমরা কি করবে? একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে রাখবা, যাতে তোমাদের নোট করতে সুবিধা হয়। আর তোমরা কিন্তু নোট খাতা
কিন্তু তোমরা অনেকেই নোট করে করে তোমরা কিন্তু ইতি দিচ্ছ না, গ্রুপে দিচ্ছ না। ভাই গ্রুপে না দিলে কিন্তু হবে না। মিজানুর রহমান দিচ্ছে শুধু, মিজানুর রহমানকে থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা যারা পারবা অবশ্যই সবাইকেই পারতে হবে, একটু কষ্ট করে এই সময়ের মধ্যে তোমার পড়াশোনাটা গুছিয়ে নিতে হবে। একটু কষ্ট করো, কষ্ট করে জাস্ট নোট করে তোমার খাতায় বা পিডিএফ তোমার কাছে থেকে লাভ নাই যদি তোমার কাছে নোট নিজের হাতে লেখা না থাকে। সেম জিনিসটাই তুমি লিখো, দেখে দেখে লিখো, তাও সমস্যা নাই। একবার লেখা মানে কি 5 বার পড়ার সমান, এটা তোমরা জানো। দেখে দেখে লেখো না, কোনো সমস্যা নাই, কিন্তু লিখে তুমি পোস্ট করো, তাহলে আমি বুঝবো যে না তুমি কাজ করতেছো। দেখো এফ ম্যান ইজ ইকুয়াল টু কি, বাহ্যিক বল। এখন এই যে স্প্রিংটা কি আমি টানতেছি, স্প্রিংটা কি খুব সহজ আসতেছে? ভিতরের দিকে কি আবার ছেড়ে দিলে কি ভিতরের দিকে যাইতেছে না? বা এই মানে এই দিকে যদি টানি তাহলে উল্টা দিকে কি একটা ফোর্স ক্রিয়া করে না? তো এই যে এই দিকে যে ফোর্সটা ক্রিয়া করতেছে এটাকে কি বলে? এফ স্প্রিং, মানে এটাকেই বলে স্প্রিং বল। এই এফ স্প্রিং মানে কি বলতো? এটাকে আমাদের বইতে বাংলা ভাষায় লেখছে প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল, স্প্রিং বলটাই মূলত কি প্রত্যয়নী বল। ওকে, স্প্রিং বলটা কি প্রত্যয়নী বল। দেখো সরণ হচ্ছে কোন দিকে আলটিমেটলি বলতো? সম্প্রসারিত হচ্ছে কি এদিকে, বাইরের দিকে, কারণ আমি টানতেছি মানে কি এইদিকে আমার সম্প্রসারিত হচ্ছে, কিন্তু স্প্রিং বলটা কি এদিকে। তার মানে এই যে এফ স্প্রিং মানে প্রত্যয়নী বল, যেটা স্প্রিং বল এবং যেটা সরণ, তোমরা জানো এই দুইটার মধ্যে সম্পর্ক এখানে সমানুপাতিক, কিন্তু এখানে মাইনাস হয় কারণ একটাই, সেটা হলো এই এফটা হলো প্রত্যয়নী বল, মাইনাস হয় কারণ হলো এখানে এফ স্প্রিংটা হলো ভিতরের দিকে কিন্তু প্রসারণটা হয় কি বাইরের দিকে। দুইটার মান কিন্তু সেম হবে, কিন্তু তোমাদের এখানে মনে রাখতে হবে দিক কিন্তু ভিন্ন। একটু পরে আমাদের এরকম ডেফিনেশন আসবে এবং আমরা স্পেশালি যখন ঘ করতে যাব তখন এটা লাগবে। ঠিক আছে, এই যে এটা কিন্তু তোমার সরল সন্ধিত স্পন্দনেরও কিন্তু শর্ত। এটা কার শর্ত বলতো? সরল সন্ধিত স্পন্দনেরও কিন্তু শর্ত, কারণ সরল সন্ধিত স্পন্দনের শর্ত হলো এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। ওকে, এটা মনে রাখতে হবে। তো সেটাই বলছে কোন স্প্রিং সংকোচন বা প্রসারণের ফলে এর ভিতরে যে প্রত্যয়নী বল উদ্ভব হয় তাকে কি বলে? স্প্রিং বল বলে। তাকে কি বলে? তাকে বলা হয় স্প্রিং বল। ওকে, যান্ত্রিক শক্তি নিত্যতা কাকে বলে? আরে এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছো, এটা যশোর বোর্ড। কি বলবো? কোন সিস্টেম কেবল সংরক্ষণশীল বল ক্রিয়া করলে সিস্টেমের বিভব শক্তি ও গতিশক্তি সমষ্টি ধ্রুব থাকে, একে কি বলে? যান্ত্রিক শক্তি নিত্যতা বলে। মানে যান্ত্রিক শক্তি নিত্যতা কি? যান্ত্রিক শক্তি নিত্যতা হলো তুমি যে কোনো কিছুর ক্ষেত্রে যে কোনো পয়েন্টে মোট শক্তি মানে কি, মোট শক্তির পরিমাণটা কি থাকবে বলতো? ধ্রুব থাকবে। যেমন আমি যদি বলি, ধরো এরকম তোমরা করছো, এই যে এটা নিলা, এইখানে ধরো এ বিন্দু দিলাম, এটা বি বিন্দু দিলাম, এবং এখানে ধরো একটা সি বিন্দু দিলাম, বা এখানে ডি বিন্দু নিলাম, এখানে ই বিন্দু নিলাম। এই প্রত্যেকটা পয়েন্টেই একটা বস্তু এখান থেকে এখানে আসলেও এ বিন্দুতে যে মোট শক্তি থাকবে, ই বিন্দুতে মোট শক্তি সমান এই সি বিন্দু, ডি বিন্দু, বি বিন্দু, প্রত্যেকটা বিন্দুতে কি মোট এনার্জি কি হবে? তোমাদের সেম থাকবে। ঠিক আছে, তো অবস্থান পরিবর্তন করলেও সেখানে যদি মোট মানে কি বলে, মোট এনার্জি যদি আমাদের মোট শক্তি যদি সমান থাকে সেটাকে বলে কি? যান্ত্রিক শক্তির নিত্যতা। আর শক্তি অবশ্যই সমান থাকতেই হবে, কারণ তোমরা জানো ফিজিক্সের ভাষাতে যদি বলি, পৃথিবীতে শক্তি মানে যান্ত্রিক শক্তিটা কি? পৃথিবীতে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি শুধুমাত্র কি হয় বলতো? এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হতে পারে। এটাকে শক্তি সংরক্ষণশীল নীতি বলে। আর শক্তি সংরক্ষণশীল নীতিটাই মূলত কি বলতো? যান্ত্রিক শক্তির নিত্যতা বহিঃপ্রকাশ। ধনাত্মক কাজ কি? এটা তোমরা জানো। ধনাত্মক কাজ কি ভাইয়া? ধনাত্মক কাজ হলো যে তোমার এখানে বল যেদিকে প্রয়োগ করবা, বস্তুর পরিবর্তন যদি সেই দিকেই ঘটে। যেমন আমি যদি বলি এই যে এটা বস্তু, এদিকে আমি ফোর্স দিচ্ছি, তার মানে এই যে এই বরাবর এই 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 কোঅর্ডিনেটের মধ্যে যদি আমার বস্তু যায়, তাহলে অর্থাৎ কি তখন কাজটা হবে কি? ধনাত্মক। অর্থাৎ আমার এখানে কোণের মানটা কি হবে বলতো? কোণের মানটা হবে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সহ 0 ডিগ্রি থেকে বড় লেস দেন 90 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, এই কোণ যদি হয়, এই কোণে যদি বস্তু যদি থাকে, তাহলে সেটাকে আমি কি পাবো বলতো? ধনাত্মক কাজ পাবো। তাহলে ধনাত্মক কাজের শর্ত কি? কোণের শর্ত হলো এটা, আর ঋণাত্মক কাজের শর্ত আগে দেখাইছি। ঠিক আছে, এটা আমাদের লাগবে, কিন্তু এটা এখনো আসে নাই, কিন্তু ভবিষ্যতে আসতে পারে। কোনো বোর্ডে কিন্তু এই কোশ্চেন আসে নাই। ধনাত্মক কাজ। গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কি? তোমরা জানো গতিশক্তি ভরবেগের মধ্যে সম্পর্ক কি বলতো? গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কত? ইকে ইজ ইকুয়াল টু কত? পি স্কয়ার বাই 2m। তো এখানে ইকের সাথে ভরবেগের কি সম্পর্ক বলতো? ভরবেগের সাথে এই যে এরকম সম্পর্ক, বর্গের সমানুপাতিক। ঠিক আছে, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি বলতো? বর্গের সমানুপাতিক। গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি? বর্গের সমানুপাতিক। গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি? বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তোমরা এটা জানো। চৌম্বক বল কোন প্রকার বল? এটা তোমরা জানো। চৌম্বক বল হলো সংরক্ষণশীল বল, কারণ কোন বস্তুর উপর চৌম্বক বল প্রযুক্ত করলে বস্তুটিকে যে কোনো পথ ঘুরিয়ে এবং আদ্য অবস্থানে আনলে সেটা কিন্তু কাজের মান কি হয়? শূন্য হয়। মনে রাখবা চৌম্বক বল কি? সংরক্ষণশীল বল। চৌম্বক বল কি? আবার বলো, চৌম্বক বল কি বলতো? সংরক্ষণশীল বল। ঠিক আছে, মেডিকেলে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। চৌম্বক বল কি বল? চৌম্বক বল হলো সংরক্ষণশীল বল। চৌম্বক বলটা কি বলতো? চৌম্বক বল হলো সংরক্ষণশীল বল। আর সংরক্ষণশীল বল কি?
সংরক্ষণশীল বল হলো যখন মানে এটাকে তুমি যে অবস্থান থেকে শুরু করবা আবার অনেক পথ ঘুরে টুরে সেই অবস্থানে আনবা, এখানে কৃত কাজের পরিমাণ কি হবে? শূন্য হবে। এক কথা বারবার বলতে হচ্ছে, তারপর যদি তোমাদের মনে না থাকে তাহলে খবর আছে। অভিকর্ষ বিভব শক্তি কি ভাইয়া? এটা অভিকর্ষ বিভব শক্তিটা আমাদের অভিকর্ষ মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে পড়বো। তারপর আবার বলি, অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গেলে বস্তুটি যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে কি বলে? অভিকর্ষ বিভব শক্তি বলে। অর্থাৎ বিষয়টা হলো কি, যখন মনে করো কোনো বস্তুটা এখানে আছে, এখানে আছে, এখন এই জায়গা থেকে তুমি এই জায়গা নিয়ে আসলা, এই দেখো এই যে এই উচ্চতায় নিলা, অথবা তুমি এখান থেকে বস্তুটাকে তুমি এই জায়গা নিলা, মানে এই যে সিঁড়ি বেয়ে যদি নাও, সিঁড়ি বেয়ে বেয়ে যদি নাও, তাই না? সিঁড়ি বেয়ে বেয়ে যদি নাও, তারপরেও কি হবে বলতো? এখানে কি আলটিমেটলি এটা কি আমাদের হাইট না? হাইট। তো এই যে বস্তুটা এখানে ছিল, এখানে নিলা, বা এখান থেকে এখানে নিলা, তাহলে এটা কি আমাদের অভিকর্ষ ত্বরণ কি জি কি খাড়া নিচের দিকে ক্রিয়াশীল, কিন্তু আমি বস্তুটা কি জি এর বিপরীতে নিছি, সেটাই বলছে অভিকর্ষ বলের বিরুদ্ধে। ঠিক আছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো বস্তু যদি অবস্থান পরিবর্তন করো, একটা উচ্চতায় নিয়ে যাও, তাহলে সে তখন বস্তুটি যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে কি বলে বলতো? অভিকর্ষ বিভব শক্তি বলে। স্প্রিং বল দ্বারা কৃত কাজের পরিমাণ, স্প্রিং বল দ্বারা কৃত কাজের পরিমাণে যে তোমরা জানো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? হাফ কে এক্স স্কয়ার। যখন আমরা ম্যাথমেটিক্স পড়বো তখন আরো ভালোভাবে জানবা, এটা জাস্ট সূত্রটা মনে রাখো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? হাফ কে এক্স স্কয়ার। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? হাফ কে এক্স স্কয়ার। শক্তি কি? কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এগুলা কিন্তু বোর্ডে এখনো আসে না, এক্সট্রা আর কি। ঠিক আছে, এগুলো আসতে পারে ফিউচারে। তোমরা জানো শক্তি কি? কাজ করার সামর্থ্য, কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে কিনা বলো? স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, স্থিতিশক্তি কি হতে পারে বলো তো? তুমি উপরে না যাও, যদি তুমি নিচে যাও তাহলে তো ঋণাত্মক হবেই, তাই না? এখন দেখো অনুধাবনমূলক সৃজনশীল প্রশ্ন ও নমুনা উত্তর, এটা হলো এখন আমরা কি বলবো? অনুধাবনমূলক প্রশ্ন। তোমরা জাস্ট একটু সবাই দ্রুত কমেন্টে জানাও যে তোমরা এই জ্ঞানমূলক যে প্রশ্নগুলো ছিল এইগুলা ক্লিয়ার কিনা, জ্ঞানমূলক প্রশ্নগুলো ক্লিয়ার কিনা, একটু জাস্ট দ্রুত সবাই একটু রেসপন্স করো যে জ্ঞানমূলক প্রশ্নগুলো ক্লিয়ার কিনা। সাজ্জাতুল ইসলাম শান্ত বলেছো, ভাইয়া রমজান মাসে শুধু ঘুম ধরে, কি করব? পড়তে পারছি না। এটা আসলে সমস্যা আমাদের, এটা তোমার সমস্যা না। আমিও যখন স্টুডেন্ট ছিলাম তখনও আমার ঘুম ধরতো। ঠিক আছে, পড়তে গেলেই ঘুম ধরতো। এটা আমাদের মানে এটা তোমার সমস্যা, এটা হলো আমাদের, আমরা যারা শিক্ষার্থী আছি তাদের আমাদের এটা জাতীয় প্রবলেম যে ঘুম ধরা। তুমি দেখবা তুমি আড্ডা দিবা ঘুম ধরবে না, তুমি ঘুরতেছো ঘুম ধরবে না, তুমি মানে ফোন টিপতেছো তাও ঘুম ধরবে না, মানে আদার্স যখন পড়াশোনা বাদ দিয়ে যখন তুমি অন্যান্য কাজ করবা তখন কিন্তু তোমার ঘুম ধরবে না, কিন্তু পড়তে গেলেই ঘুম ধরে। কেন ভাইয়া? দেখো পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো পড়াশোনা। পড়াশোনা কিন্তু এত সহজ না। তুমি এমনি যখন তুমি কাজ করবে তোমার শারীরিক পরিশ্রম হবে, বা তুমি যখন কোনো কিছু ফাইল চেক করবে তখন মানসিক বা অন্য কোনো প্রবলেম হবে। কিন্তু পড়াশোনা একমাত্র কাজ যেখানে তোমার শারীরিক পরিশ্রম এবং মানসিক পরিশ্রম লাগে। পড়াশোনার ক্ষেত্রে দেখো, পড়াশোনার ক্ষেত্রে তোমার চোখ দিয়ে দেখতে হয়, তারপর মুখ দিয়ে বলতে হয়, তারপরে তোমার কান দিয়ে মানে করো যে অনেক সময় মানে অনেক কিছু শুনতে হচ্ছে। যে আমি তোমাকে পড়াচ্ছি, তুমি কান দিয়ে শুনতেছো না? তুমি দেখো চোখ দিয়ে দেখতেছো, কান দিয়ে শুনতেছো, তারপর হলো আবার হাত দিয়ে লিখতেছো। ঠিক আছে, বসে আছো, মানে বসে আছো মানে কিন্তু তোমার মনে করো যে একটা এনার্জি ক্ষয়, মানে তুমি হেলে যাচ্ছ না, মানে বসে আছো। ফিজিক্সের ভাষায় যদি বলি, তুমি হেলে যাচ্ছ না, বসে আছো, তার মানে কি তোমার কিন্তু একটা বল দিয়েই কিন্তু তোমাকে বসে থাকতে হচ্ছে, রাইট? যেহেতু তোমার বল দিয়েই বসে থাকতে হচ্ছে, তার মানে এখানে তোমার অনেক এনার্জি কিন্তু ক্ষয় হচ্ছে। তো এই যে এত কিছু করার পরেও তোমাদের মনে করো যে তোমরা পড়তেছো, ঠিক আছে, এটা হলো অনেক কঠিন কাজ। তোমরা পৃথিবীর কঠিন কাজটাই তোমরা করতেছো। এখন ভাইয়া তোমাদেরকে যেটা বলবো, যেহেতু তুমি কষ্ট করতেছো তাহলে তোমাকে সর্বোচ্চ কষ্টটাই করা উচিত। তুমি যদি মাঝামাঝি কষ্ট করো তাহলে কিন্তু এটা থেকে কোনো ভালো বেনিফিট পাবা না। যেহেতু ভালো বেনিফিট পাবা না, আবার তোমার লাইফের সময়টাও চলে যাবে, তাহলে কিন্তু তোমার আলটিমেটলি পুরো জীবনের যে মেইন এই যে তোমরা যে স্টেজে আছো এখন, যে সময়টা, এই সময়টা কিন্তু তোমার জীবন গড়ার সময়, তাহলে এই সময়টা কিন্তু তোমার টোটালি লস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমার সময়টা টোটালি যদি লস করতে না চাও তাহলে তোমাকে পড়তেই হবে। আমি কি বোঝাতে পেরেছি? যে তুমি জিনিসটা হলো যে তুমি যদি ভালো করে পড়ো তাহলে পড়তেই হবে, ভালো করে পড়তে হবে। আর যদি পড়াশোনা না করো তাহলে পড়াশোনা ছেড়ে দাও, তাহলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। মাঝামাঝি জীবনের কোনো কিছুতে মাঝামাঝিতে থাকবা না। ধরো তুমি যে কোনো কিছুতে মাঝামাঝি থাকাতে মানে কিন্তু তোমার ঝামেলা, মানসিক সমস্যা, মানসিক একটা প্যারা থাকবে। তোমার মনে হবে যে পড়ি, আবার মনে হবে যে না আমার সিলেবাস শেষ হলো না। তুমি পড়তেও পারতেছো না, তোমার সিলেবাস শেষ হচ্ছে না, তাহলে কিন্তু একটা প্যারা খেয়ে যাবা। সো দ্যাটস ওয়াই তোমাদের উদ্দেশ্যে যারা বলবো, তোমরা এখানে যারা ক্লাস করতেছো অবশ্যই তোমরা অনেক পড়াশোনার মধ্যে আছো, বা পড়াশোনায় তোমাদের চিন্তিত আছো বলে তোমরা রোজার মধ্যে এই যে এত কিছু করেও তোমরা কি ক্লাসগুলো দেখতেছো। তো তোমাদেরকে যেটা বলবো যে তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করলে তোমাদেরই লাভ হবে। ঠিক আছে, তো আলটিমেটলি ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। পড়াশোনা করে ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। পড়াশোনা যত বেশি করবা তত বেশি তুমি নিজে লাভবান হবা এবং তোমার সিলেবাস দ্রুত শেষ হবে। তুমি যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু হবে না।
ওকে, অল ডান, ঠিক আছে, ওকে ওকে, একদম ক্লিয়ার, ক্লিয়ার, কত ক্লিয়ার। বস, বস ম্যাগনেট ভাইয়া, ঠিক আছে, ওকে। আইসিটির বসও ক্লাস দেখতেছে। তাহলে আমি কি এই শান্ত, তোমাকে আমি যা বলছি তুমি কি বুঝতে পারছো? তোমাদের জাস্ট একটা জিনিস বলবো যে মাঝামাঝিতে থাকবে না জীবনের কোনো কিছুতে, যে কোনো কিছুতে মাঝামাঝি থাকবে না। ধরো তুমি একটা রিলেশনে আছো, তুমি মাঝামাঝি থাকলে কিন্তু হবে না, হয় তোমাকে পাইতে হবে, না হয় তোমাকে ছাড়তে হবে। মাঝামাঝিতে থাকবে মানে তুমি জীবনে প্যারা খাবা। সো পড়াশোনার ক্ষেত্রে সেম, হয় তোমাকে পড়তে হবে, নাহলে পড়াশোনা ছেড়ে দিতে হবে। তুমি মাঝামাঝিতে থাকিয়া তাহলে কি হবে বলতো? তুমি এই যে জীবনে যে সময়টা যাচ্ছে, 5 বছর 6 বছর সময় যাচ্ছে, এই সময়টা তোমার শেষ হবে না, আবার তোমার সবকিছুতেই লস হবে। একটু ভাই আমি ক্লাস নিচ্ছি তো, ক্লাস থেকে বেরো কল দিচ্ছি। ওকে, নেক্সট চলো আমরা তাহলে অনুধাবনমূলক পড়াই। কি বলছে? সমতলে হাঁটা অপেক্ষা সিঁড়ি দিয়ে হেঁটে উপরে ওঠা কষ্টকর, ব্যাখ্যা করো। ঢাকা বোর্ড, যশোর বোর্ড। ঢাকা বোর্ডে সাধারণত খ নাম্বার গুলো একটু ট্রিকি কোশ্চেন আসে, ঠিক আছে। দেখো ঢাকা বোর্ড এবং যশোর বোর্ড, আর স্পেশাল বোর্ড আছে কুমিল্লা বোর্ড, ঠিক আছে। এগুলা তো মনে করছে বোর্ডের বোর্ড, মাথা নষ্ট বোর্ড, ঠিক আছে। এমন এমন কোশ্চেন করে একদম। কিরে রানা কি আজবি নাকি? কি বলছে? সমতলে হাঁটা অপেক্ষা সিঁড়ি দিয়ে হেঁটে উপরে ওঠা কষ্টকর, ঠিক আছে। এটা ফিজিক্স ছাড়া কেউ ব্যাখ্যা করতে পারবে না, ঠিক আছে। এগুলো বাংলা টাংলা দিয়ে কিন্তু ব্যাখ্যা করা পসিবল না। তাহলে দেখো কি কোশ্চেনটা তোমাকে কি বলছে, একটু দেখো, আমি উত্তর দেখার চেষ্টা করি। বলছে যে সমতলে হাঁটা অপেক্ষা সিঁড়ি দিয়ে হাঁটা উপরে ওঠা কষ্টকর। আগে আমি মুখ দিয়ে ব্যাখ্যা করে নিই। এখন দেখো সমতল মানে কি ভাইয়া? সমতল মানে হলো, ধরো তুমি এই তল দিয়ে যাচ্ছ, তুমি এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে হাঁটতেছো, ঠিক আছে। আর যখন তুমি সিঁড়ি বেয়ে উপরে উঠবা, তখন তোমার কি রাস্তাটা হবে কি বলতো? এরকম, ঠিক আছে। এরকম রাস্তা হবে, মানে যাই হোক এরকম এরকম রাস্তা হবে, এরকম তুমি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতেছো। এখন দেখো তো, তুমি এখান দিয়ে হাঁটতেছো, আর এখানে তোমার কি বলতো একটা উপরে উঠতে হতেছে না প্রতিনিয়ত? প্রতিনিয়ত তোমার একটা উপরে উঠতে হতেছে, মানে কি জি এর বিপরীতে উঠতে হচ্ছে। আর জি এর বিপরীতে তুমি যাচ্ছ মানে তোমার এখানে কিন্তু কষ্টকর হবে, রাইট? এটাই মূলত ব্যাখ্যা, আর কিছুই না। তো এখানে দেখো যে সমতলে হাঁটা অপেক্ষা সিঁড়ি দিয়ে উপরে ওঠা কষ্টকর, কারণ কিসের জন্য বলতো? উচ্চতার জন্য। কিসের জন্য? উচ্চতার জন্য। এই যে খ নাম্বার তুমি কি করবা? খ নাম্বারে যে দুইটা পার্ট, একটা হলো তোমার খ নাম্বারে কেন, মানে কারণটা এক লাইনে লিখে ফেলবা, আর একটা হলো এটার ব্যাখ্যা। তো এই যে তুমি যদি এটা যদি লেখো, সে সমতলে হাঁটা অপেক্ষা সিঁড়ি দিয়ে উপরে ওঠা কষ্টকর কিসের জন্য? উচ্চতার জন্য। জাস্ট এই লাইনটুকু যদি লেখো, তুমি 1 নাম্বার পেয়ে গেলা। জাস্ট কেন মানে কারণটা কি, এটা তুমি এক লাইনে ব্যাখ্যা দিতে হবে। এটা কেন হইলো বা এটা এইরকম কেন, ঠিক আছে, ব্যাখ্যা চাইছে। তো তুমি এক লাইনে একটা লিখবা, এক লাইনে দিবা কারণটা, তাহলে তুমি 1 নাম্বার পেয়ে গেলা। তবে 2 নাম্বারে আসো, এটা কেন। দেখো কি বলছে? সমতলে হাঁটার সময় প্রতিক্রিয়া বল এবং ওজন সবসময় কি সমান হয়ে থাকে। প্রতিক্রিয়া বল ওজন সমান হয়ে থাকে, ফলে হাঁটা কষ্টকর হয় না। কি বোঝাতে চাইছে অ্যাকচুয়ালি? দেখো এই যে এটা হলো সমতল। এখন তুমি এটা ধরো, তুমি এটাকে আরো ভালোভাবে ব্যাখ্যা করতে পারো একটু ফিগার এঁকে। যখন তুমি মনে করো এখানে কোনো একটা বস্তু আছে, তুমি হাঁটতেছো, ঠিক আছে। তুমি ধরো বস্তু বলতে, সরি এখানে যেহেতু হাঁটার কথা বলছো তাহলে ব্যক্তি হবে। তাহলে এখানে ধরো তুমি আসো, তোমাকে কিভাবে মানুষ আঁকাইতে হবে বুঝছো? এই যে যাই হোক, একদম মানুষ আঁকাই ফেললাম, ঠিক আছে। সুন্দর মানুষ আঁকাইছি না? একটা মানুষ, ঠিক আছে। এই দেখো তার ওজন খাড়া নিচের দিকে ক্রিয়াশীল, ডাব্লু খাড়া নিচের দিকে ক্রিয়াশীল। এই হাইশো না, মানুষ আঁকাইছি কিন্তু। ডাব্লু ক্রিয়াশীল। এখন ডাব্লু যদি নিচে ক্রিয়াশীল হয়, একদম খাড়া উপর দিকে কি লব্ধি। এখন দেখো এই আর ইজ ইকুয়াল টু কি ডাব্লু না? আর ইজ ইকুয়াল টু ডাব্লু, ঠিক আছে। এমজি নিচের দিকে এবং খাড়া উপর দিকে এমজি আছে, প্রতিক্রিয়া বল যেটা আর কি, হ্যাঁ, যেটা লম্বভাবে দিছি। তো দেখো এই আর ইজ ইকুয়াল টু ডাব্লু হয়, তার মানে প্রতিক্রিয়া বল এবং ওজন বলটা কি বলতো? তোমার মিনিমাইজ হয়ে যাচ্ছে। তার মানে সম্পূর্ণ যে বলে তুমি কি সামনের দিকে আগাচ্ছ, মিনিমাইজ হওয়ার কারণে তোমার ওজনের কিন্তু কি তাই বলতো এখানে ঝামেলাটা নাই। কিন্তু যখন তুমি উপরে উঠবা ভাইয়া, তখন কি হবে বলতো? অপর দিকে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় উচ্চতা বাড়তে থাকে, ফলে কৃতকাজও বাড়তে থাকে। অর্থাৎ তখন তুমি উপর দিকে উঠতেছো, তোমার এইচ বাড়তে থাকতেছে, তোমার কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ। তোমরা জানো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? এমজিএইচ, এটাও আছে। তো এইচ বাড়তেছে মানে কি তোমার ডাব্লিউ বাড়তেছে। আর যত ডাব্লিউ যত বাড়বে, তত তোমার কি বলতো হাঁটা তত কষ্টকর হবে, বুঝছো? মানে বেশি কাজ করতে হবে। দেখো কি বলছে? বল ও স্মরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে কি, মানে বল এবং স্মরণ শূন্য না হলেও কি বলছে? কাজ শূন্য হতে পারে কি না। ওকে, তো এখন এটা বলছে কি ঢাকা বোর্ড 22 সাল, চিটাগাং বোর্ড 22 সাল, বরিশাল বোর্ড 22 এবং সিলেট বোর্ড 21। কতগুলো? 4টে বোর্ডে আসছে। এটা রানা আনসার দিছে যে বল ও স্মরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে না।
রানা কিন্তু ফিজিক্সের মানে পিও বোঝে না, কিন্তু আইকিউ দিয়ে মোটামুটি যায় আনসার দেয়, অনেক সময় মিলে যায় আর কি। দেখো জানা, দেখো তুমি কি কর, শরীরে যখন যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে কাজ তো আমরা করবোই। কাজ শক্তি থাকলে কাজ হয় নাকি? হ্যাঁ, এটা তুমি বুঝবে না, এখানে অ্যাঙ্গেলের খেলা আছে। বল ও স্মরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে, বুঝছো? শূন্য হয় না, শূন্য হতে পারে যদি বল ও স্মরণের মধ্যবর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি হয়। হ্যাঁ, ধরো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তুমি লিখবা, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, এফ এস কস থিটা। তার মানে এখানে থিটা যদি 90 হয় ভাইয়া, থিটা 90 হলে ডাব্লিউ কি হবে বলো তো, 0 হবে, তাই না? তার মানে এই যে এফ এর মান যদি শূন্য হয়, এখান থেকে বুঝতে পারছো এফ এর মান শূন্য হলে ডাব্লিউ শূন্য, এস এর মান শূন্য হলেও ডাব্লিউ শূন্য, কিন্তু এফ এস আছে, থিটার মান যদি 90 ডিগ্রি হয় তারপরে কিন্তু ডাব্লিউ শূন্য। তো এটা কি, বল ও স্মরণ শূন্য না হলেও কি কাজ শূন্য হয়, কখন? যখন যে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কি হবে বলতো, 90 ডিগ্রি হবে। ওকে, এই কথাগুলো ব্যাখ্যা করা আছে, আর কিছুই না। একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 2.5 নিউটন পার মিটার বলতে কি বুঝো? তোমরা জানো যে স্প্রিং ধ্রুবকের ডাব্লিউ আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কত, কে এক্স। এখন কে হলো স্প্রিং ধ্রুবক, কে মানে কি এফ বাই এক্স, ঠিক আছে? কে মানে কি এফ বাই এক্স। তাহলে তুমি বুঝতে পারতেছো যে এখানে স্প্রিং ধ্রুবক 2.5 নিউটন পার মিটার। স্প্রিং সাধারণত ধ্রুবক, অনেক অধিকাংশ ধ্রুবকের কি থাকে না, একক থাকে না, কিন্তু স্প্রিং ধ্রুবকের কিন্তু একক আছে, এটা মনে রাখবা। স্প্রিং ধ্রুবকের একক কি বলতো, নিউটন পার মিটার। এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, নিউটন পার মিটার। দেখো এখানে কে ইজ ইকুয়াল টু কত, এফ বাই এক্স, কে ইজ ইকুয়াল টু কত, এফ বাই এক্স। তার মানে এই যে নিউটন পার মিটার, তো 2.5 নিউটন পার মিটার বলতে কি বোঝায়? দেখো তো আমি কি বলতে পারি, এখানে যদি 2.5 দেই, এখানে যদি 1 দেই, তাহলে কি হয় বলতো, 2.5 নিউটন পার মিটার আসতেছে না? একটু খেয়াল করে দেখো। তা অর্থাৎ আমাদের যদি একটা স্প্রিং এর দৈর্ঘ্য যদি 1 মিটার বৃদ্ধি করি, তাহলে এই 1 মিটার বৃদ্ধি করার জন্য আমাকে কত বল দিতে হবে বলতো, 2.5 নিউটন। বুঝতে পারছো? তো আমরা কিভাবে বলতে পারি যে একটি স্প্রিং ধ্রুবক 2.5 নিউটন পার মিটার বলতে বোঝায় যে ওই স্প্রিং দৈর্ঘ্য 1 মিটার সম্প্রসারিত করতে 2.5 নিউটন বল দিতে হয়। ঠিক আছে, আমাদের আবার বলছে এখানে যদি 5 নিউটন পার মিটার থাকে, তাহলে এখানে দিতাম কত, 5। 10 থাকলে কত, 10। তাহলে একদম সিম্পলি আমরা বলবো যে এক স্প্রিং দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধির জন্য যেটা থাকবে ওই নিউটন বল দিতে হবে। ঠিক আছে, 2.5 থাকলে 2.5 নিউটন বল দিবা, 10 নিউটন পার মিটার থাকলে 10 নিউটন বল দিবা। ঠিক আছে, জাস্ট একটা জিনিসই লিখবা, একদম সবগুলোর ক্ষেত্রে সেম জিনিস লিখবা, যে কি লিখবা, যে ওই স্প্রিং দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করার জন্য যেটা থাকবে ওই মানের বল দিতে হবে। ওকে, সেটা এখানে আছে। অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল, ব্যাখ্যা করো। অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল, কারণ আমরা জানি সংরক্ষণশীল বল মানে কি। তুমি আগে লিখবা কি সংরক্ষণশীল বল কাকে বলে। আমরা জানি সংরক্ষণশীল বল হলো কোনো বস্তুর আদি অবস্থান থেকে বিভিন্ন পথে ঘুরে তাকে ওই আবার আদি অবস্থানে ফিরে আনলে তাহলে কি তার কৃত কাজ কি হবে, শূন্য হবে। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কি হয় বলতো, শূন্য হয়। অভিকর্ষ বল দ্বারা কি হয়, তুমি লিখবা অভিকর্ষ বল দ্বারাও কৃত কাজ কি হয় বলতো, শূন্য হয়। দ্যাটস হোয়াই অভিকর্ষ বল কি সংরক্ষণশীল বল। বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য হয়। বৃত্তাকার পথে যদি আমি দেখি, দেখো এখানে ফিগার দেওয়া আছে, এই ফিগারটা দেওয়ার চেষ্টা করবা। দেখো একটু বৃত্তাকার পথ দেখো, এই যে এটা ধরো বৃত্তাকার পথ, ধরো এইভাবে ঘুরতেছে একটা বস্তু, বৃত্তাকার পথে ঘুরতেছে। মনে করো কোনো অবস্থায় সে কোনো একটা সময় সে এই অবস্থানে আছে। এখন বৃত্তাকার পথে ঘুরতেছে মানে বস্তুর তার কেন্দ্র বরাবর অবশ্যই কেন্দ্রমুখী বল কাজ করবে, রাইট? তো দেখো এই কেন্দ্র বরাবর কি, কেন্দ্র বরাবর তার একটা বল আছে এফসি। আর এই সরণটা, বস্তুর সরণটা কোন দিকে হবে বলতো, তার স্পর্শক বরাবর। মনে রাখবা, সরণ বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তুর সরণ সবসময় কি হয় বলতো, স্পর্শক বরাবর হয়। স্পর্শক মিন্স তুমি এখান থেকে জাস্ট এইদিকে টানো, এই যে টানছি আমি এটা। এখন দেখো তো এই যে আমাদের বল, কেন্দ্র বরাবর যে বল, এই কেন্দ্র বরাবর বল আর স্পর্শকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে সবসময়, 90 ডিগ্রিটা মাথায় রাখতে হবে। যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তুর কেন্দ্রমুখী বল এবং স্পর্শক বরাবর যে সরণ, তাদের মধ্যবর্তী কোণ কত হয় বলতো, সবসময় 90 ডিগ্রি হয়। এখন ভাইয়া 90 ডিগ্রি যদি হয়, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো, ডাব্লিউ ইকুয়াল টু এফ সি এক্স কস কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে আমাদের এখানে কি হবে বলতো, আলটিমেটলি এখানে হবে কত বলতো, 0, কারণ কস 90 ডিগ্রি মান 0। দ্যাটস ওয়াই আমাদের কি হয় বলতো, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি, শূন্য। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি, শূন্য। এখন আসো এমসিকিউ তে কি পেজ লাগে জানো, এমসিকিউ তে তোমাকে অনেক মানটান দেওয়া থাকবে, কেন্দ্রমুখী বলের মানও দেওয়া থাকবে, আবার স্পর্শক বরাবর সরণের মানও দেওয়া থাকবে,
তোমাকে বলবে কি কৃত কাজ কত। আরে ভাই কেন্দ্রমুখী বল দেওয়া আছে মানে বৃত্তাকার পথে কৃত কাজ কত হবে বলতো? শূন্য। এমসিকিউ মনে রাখবা কিন্তু, এমসিকিউ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 2 বার আসছে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন সলভ করাবো তোমাদেরকে আগামীতে অ্যাডমিশনের, তখন তোমরা দেখবা যে এই কোশ্চেনটা কিন্তু আসছে, এবং আমি যে বছর পরীক্ষা দিয়েছি সেই বছর এই কোশ্চেনটা আসছিল। কেন্দ্রমুখী মনে রাখবা, কেন্দ্রমুখী বল আছে মানে কৃত কাজ শূন্য। ঠিক আছে, এটা মাথায় রাখবা। কিছু জিনিস আছে নর্মাল মাথায় রাখতে হয়। এই কোশ্চেনটা সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, চিটাগাং বোর্ড, দিনাজপুর বোর্ড, অনেক বোর্ডে আসছে, মাথা নষ্ট। এই যে এখানে লেখা আছে, এই স্লাইডটা কিন্তু আমি দিয়ে দিছি অলরেডি, লিংকে গেলেই পাবা। আমি আবার ক্লাস শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। বলছে কি, পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসলে কৃতকাজ কিরূপ হবে? এই পৃথিবীর চারদিকে যদি চাঁদ যদি একবার ঘুরে আসে, চাঁদ যদি ঘুরে আসে, তাহলে চাঁদ ঘুরতেছে মানে কি বলতো? পৃথিবী এখানেও কাজ কি হবে বলতো? শূন্য হবে। কেন শূন্য হবে? কারণ কেন্দ্রমুখী বল এবং স্পর্শক বরাবর সরণ মধ্যবর্তী কোণ কত হবে? এখানে দেখতেছো যে এখানে কত, 90 ডিগ্রি। হ্যাঁ, দেখো এখানে ব্যাখ্যা দেখো, যে বলছে কি চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে, হ্যাঁ, কেন্দ্রমুখী বলের কারণে। চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে কিসের জন্য বলতো? কেন্দ্রমুখী বলের কারণে। এটা কিন্তু মাথায় রাখবা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ক নাম্বারে এটাও আসতে পারে যে চাঁদ পৃথিবীর চারদিকে কিসের জন্য বলে বা কোন বলের জন্য ঘুরে। ঠিক আছে, সেটা কিসের জন্য বলতো? কেন্দ্রমুখী বলের জন্য, কেন্দ্রমুখী বলের জন্য। ঠিক আছে, চাঁদ পৃথিবীর চারদিকে কিসের জন্য ঘুরে? কেন্দ্রমুখী বলের জন্য। কেন্দ্রমুখী বলের জন্য ঘুরতেছে। এখন কেন্দ্রমুখী বলের দ্বারা কৃত কাজ কি হয় বলতো? শূন্য হয়। কেন্দ্রমুখী বলের দ্বারা কৃত কাজ কি? শূন্য। কারণ কেন্দ্রমুখী বলের দিক এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ হয় কত? এখানে 70%, 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি। এখানে কোন একটু মিস্টেক হয়েছে, 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি। এর ফলে চাঁদ ও পৃথিবীর ঘুরলেও কোনো কাজ হচ্ছে না, কারণ W = FS cos 90 ডিগ্রি = কত? 0। ওকে, স্থিতিস্থাপক সীমার মধ্যে আগের কোশ্চেনটা কোন বোর্ডে আসছিল? চিটাগাং বোর্ডে আসছিল, যশোর বোর্ডে আসছিল এবং মাদ্রাসা বোর্ডে আসছিল। ঠিক আছে, এখন দেখো এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কোন সালে আসছে? দিনাজপুর বোর্ডে আসছে। দিনাজপুর বোর্ডের কেউ কি আছো? দিনাজপুর বোর্ডের কেউ থাকলে একটু কমেন্টে জানাও। স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিং বল একটি সংরক্ষণশীল বল। ঠিক আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে যে স্প্রিং বল আছে, স্প্রিং বল দ্বারা কৃত কাজটা কি হয় বলতো? শূন্য হয়। দ্যাটস ওয়াই আমাদের এটা সংরক্ষণশীল বল। দেখো কি বলছে, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে না, বরং স্প্রিং এর সাথে যুক্ত বস্তুর আদি ও চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করে। এছাড়া আদর্শ অবস্থায় স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিং বল দ্বারা কৃত কাজের কোনরূপ অপচয় হয় না। অর্থাৎ তুমি কিভাবে লিখবা, যে বাংলা কথায় লিখবা যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, ঠিক আছে, স্প্রিং বল দ্বারা কৃত কাজ কি হয়? শূন্য। স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ কি হয়? শূন্য। আর আমরা জানি সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কি? শূন্য। দ্যাটস ওয়াই স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ শূন্য। এই 3-4 লাইন লিখে দিলেই তুমি 2 মার্কস পেয়ে গেছো। ঘর্ষণ বল কি অসংরক্ষণশীল বল? ব্যাখ্যা করো। ঢাকা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে এবং দিনাজপুর বোর্ডে আসছে। ঠিক আছে, অনেকগুলো বোর্ডে আসছে। ঘর্ষণ বল তোমরা জানো, ঘর্ষণ বল কি? ঘর্ষণ বল, হ্যাঁ, এই যে দেখো, এই যে তুমি উত্তর করার নিয়মটা একটু সবাই একটু বোঝার চেষ্টা করো। বলছে কি ঘর্ষণ বল কি অসংরক্ষণশীল বল? ব্যাখ্যা করতে বলছে আমাকে, তাই না? তো এখানে কিন্তু আমাকে 2 মার্কসের কোশ্চেন, তার মানে আমাকে প্রথমে জ্ঞানমূলক দিতে হবে, তারপরে আমার অন্য কিছু দিতে হবে। তাহলে মানে কি, হ্যাঁ, ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল। বুঝতে পারছো? এইটা লিখলে মানে তুমি 1 মার্কস। মানে ঘর্ষণ বলটা অসংরক্ষণশীল বল কি না, এটা লেখার জন্য তুমি 1 মার্কস পাবা, আর ব্যাখ্যার জন্য তুমি 1 মার্কস পাবা। বলছে এখানে কেন অসংরক্ষণশীল বল? কারণ দেখো, ঘর্ষণ বলের জন্য তুমি যে কি বলছে, এক্ষেত্রে কোনো এক বিন্দু হতে যাত্রা শুরু করে যে কোনো পথে আবার ওই বিন্দুতে ফিরে এলে কৃত কাজ কি? শূন্য হয় না। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ শুধু আদি ও চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করে না, গতিপথের উপরও নির্ভর করে। মানে ঘর্ষণ বলটা তোমার শুধুমাত্র অবস্থানের উপর নির্ভর করে না, এটা কি গতিপথের উপর নির্ভর করে। যেহেতু গতিপথের উপর নির্ভর করে, তার জন্য কি বলতো, আমাদের মোট কৃত কাজ কিন্তু কি হয় না বলতো? শূন্য হয় না। ঠিক আছে, যেটা আমাদের সংরক্ষণশীল বল কি বলতো, যে আমার এটা শুধুমাত্র আমার কি বলতো, আদি অবস্থা এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে। কোন পথ দিয়ে আসছো এটা কিন্তু নির্ভর করে না সংরক্ষণশীল বলের ক্ষেত্রে। কিন্তু ঘর্ষণ বলের ক্ষেত্রে তুমি কোন পথ দিয়ে যাচ্ছ সেই পথটা কিন্তু নির্ভর করে। বাঁকা পথ নাকি সরল পথ নাকি হেলানো পথ, সব পথের মানে আমার ঘর্ষণ বলটাকে নির্ভর করতেছে। দ্যাটস ওয়াই আমাদের এখানে ঘর্ষণ বলটা কি একটা অসংরক্ষণশীল বল। বুঝছো? ভরবেগ, ভাইয়া আমি তো গ্রুপে অ্যাড পাইনি। তাসমিহা আহমেদ তুলি, তুমি একটু ক্লাস শেষে আপু এই পেজে ইনবক্স করো। যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা ক্লাস শেষে আমার এই পেজে তোমরা একটু কষ্ট করে ইনবক্স করলে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিব।
লিঙ্ক দিয়ে দিলে তোমরা তো একটু কষ্ট করে জয়েন করো। বলছে কি ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক লেখচিত্র দিয়ে ব্যাখ্যা করো। ভরবেগ এবং এই দেখো এই যে একটা লেখচিত্র কথা আসছে, এই লেখচিত্রটা আমি অলরেডি আমার যে ইউটিউব চ্যানেল এবং এই পেজে আমি দিয়ে দিছি লেখচিত্র ক্লাস। তো লেখচিত্র ক্লাসটি যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই এটা সে করতে পারবা। দেখো একটু খেয়াল করে দেখি যে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক, ঠিক আছে। লেখচিত্র দেওয়া আছে, এখানে লেখচিত্র দেওয়া হয় নাই, লেখচিত্র আমি দেই। তোমরা জানো যে ভরবেগ মানে গতিশক্তির সাথে ইকের কি সম্পর্ক বলতো, বর্গের সমানুপাতিক। তাহলে একটু খেয়াল করে দেখো, এখন তুমি কি কি করবা বলতো, গতিশক্তিটা আমার ডিপেন্ড করতেছে কার উপরে বলতো, ভরবেগের উপরে। তার মানে আমাদের এখানে স্বাধীন রাশি কি পি, আর এখানে আমাদের ইকে নিলাম ওয়াই অক্ষে। যেটা আমার নির্ভর করে অন্যের উপরে সেটা সবসময় ওয়াই অক্ষে নিবা। এখন দেখো যে ইকে ভার্সেস পি, যেহেতু গতিশক্তি ভার্সেস ভরবেগ, তার মানে আমাদের ভরবেগ গতিশক্তির মধ্যে লেখচিত্র দিয়ে ব্যাখ্যা করতে বলছে। এখানে দেখো তো এটার সম্পর্কটা কি বলতো, বর্গের সমানুপাতিক। এই যে আমাদের গ্রাফের ক্লাসটি যদি তুমি করো 100% তুমি এটা করতে পারবা নিশ্চিত। এখানে দেখো ইকের পাওয়ার কত 1, কিন্তু পির পাওয়ার কত 2, মানে বেশি। তাহলে এটাকে আমি তুলনা করতে পারি কার সাথে বলতো, ওয়াই সমানুপাতিক এক্স টু দ্য পাওয়ার এন, এটার সাথে। মানে এখানে ওয়াই এর পাওয়ার 1 কিন্তু এক্স এর পাওয়ার একের চেয়ে বেশি। তখন গ্রাফটা কেমন হবে বলতো, এক্স অক্ষ ঘেঁষে এইরকম হবে, ঠিক আছে, এইরকম হবে। তখন গ্রাফটা হবে কি এরকম, ঠিক আছে। এখন যদি আমি এটাকে যদি এভাবে লিখি ভাইয়া, ধরো তুমি এভাবে লিখলে, এইখানে দিলা পি, এখানে দিলা ইকে, তার মানে আমার কি হলো বলতো, তখন হবে কি, যেহেতু পির পাওয়ার বেশি তার মানে পি যেই অক্ষে থাকবে সেই অক্ষে ঘেঁষে যাবে, তখন হবে এরকম। অর্থাৎ দুইটা রাশি যে নিলা, একটা রাশির পাওয়ার 1 আর একটা রাশির পাওয়ার কি একের বেশি, বুঝছো। তো ওই রকম ক্ষেত্রে তুমি যে অক্ষে নিবা দেখবা যে অক্ষে পাওয়ার 1 আছে ওই অক্ষে তোমার কোনো কাজ নাই, যে অক্ষে পাওয়ার 1 এর চেয়ে বেশি ওই অক্ষ ঘেঁষে গ্রাফটা যাবে। যেমন এক্স অক্ষ নিতে এক্স অক্ষ ঘেঁষে যাবে, ওয়াই অক্ষ নিলে ওয়াই অক্ষ ঘেঁষে যাবে, কারণ এখানে পি পাওয়ার কি বেশি। তোমরা কি গ্রাফটা বুঝতে পেরেছো? এই সবাই বুঝতে পেরেছো? এটা তাহলে কেমন, এটা হলো তোমার ওয়াই টু দা পাওয়ার এন প্রপোর্শনাল টু কত এক্স, মানে এখানে এক্স এর পাওয়ার কত 1, কিন্তু ওয়াই এর পাওয়ার কি 1 এর বেশি। আমি কিছু বুঝি না, কিন্তু বুঝতে পারছি যে যেদিকে কি থাকবে এদিকে ঘষা উঠে উঠে দিবি। রানা বলছে কি জানো, যে ও কিছু বুঝে নাই, কিন্তু যেই অক্ষে পি থাকবে গ্রাফটা ওই অক্ষে ঘেঁষে উঠে দিবে। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? ইয়েস নাইম, জি 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 জি, এটা কিন্তু অবশ্যই। এই জন্য তোমাদের বলছি ভাইয়া গ্রাফ প্রত্যেকটা অধ্যায় লাগে। সো যারা গ্রাফের ক্লাস করো নাই, আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিছি। আর এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো আমি আবার কাটসাট করে ইউটিউবে দিয়ে দেবো, তোমরা বারবার ইউটিউব চ্যানেলটা দেখে ফেলবা। আমার ইউটিউব চ্যানেলের নামও সেম, লার্ন ফিজিক্স উইথ ম্যাগনেট ভাইয়া। আমি ক্লাস শেষে আবার ইউটিউব চ্যানেলটা লিংক দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। শূন্য কাজ ব্যাখ্যা করো। শূন্য কাজ ব্যাখ্যা করা আহামরি কোনো কঠিন কিছু না। শূন্য কাজ কিভাবে হতে পারে তোমরা জানো, শূন্য কাজ দুই ভাবে হতে পারে। নাম্বার 1, তোমরা আগে সূত্রটা বোঝার চেষ্টা করো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, এফ এস কস থিটা। এখন শূন্য কাজ 3 ভাবে হতে পারে। কয়ভাবে? 3 ভাবে। নাম্বার 1, কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে, মানে এফ এর মান 0 হলে ডাব্লিউ 0, এটা একটা। আবার তুমি বল প্রয়োগ করলা, এস মানে কোনো স্মরণ হলো না, সারাদিন বলে যদি আমি দেয়াল ধাক্কাই, স্মরণ হবে? হবে না। তার মানে এখানে কাজ কি? শূন্য। অর্থাৎ এফ এর মান 0 হলে কাজ শূন্য, এস এর মান 0 হলে কাজ শূন্য। এখন আসো থিটা, থিটার মান কত হলে? 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি হলে কাজ শূন্য। জাস্ট এই 3টা পয়েন্ট লিখে দিতে হবে, আর কিচ্ছু না। ও আবার সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কি? শূন্য, এটা মনে রাখতে হবে। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কি? শূন্য, এটা লিখে দিবা। কোন বস্তুর গতিশক্তি 10 জুল ব্যাখ্যা করো। রাজশাহী বোর্ডে আসছে। 10 জুল বলতে কি বোঝায়? হ্যাঁ, তো 10 জুল কোন বস্তুর গতিশক্তি 10 জুল। দেখো, কোন বস্তুর গতিশক্তি 10 জুল বলতে বোঝায় বস্তুটির গতিশীলতার জন্য এটি 10 জুল কাজ করার সামর্থ্য লাভ করছে। আমরা জানি কোন বস্তু কাজ করার সামর্থ্যকে কি বলে বলতো? শক্তি বলে। আর গতিশীল অবস্থায় কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটা কি বলে? গতিশক্তি বলে। তার মানে কোন বস্তুর গতিশক্তি 10 জুল বলতে বোঝায় ওই বস্তুটি গতিশীল করার জন্য আমার 10 জুল শক্তি প্রয়োজন হয়েছে, দ্যাটস ইট, বা 10 জুল কাজ হচ্ছে। স্প্রিং বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক হয়, ব্যাখ্যা করো। হ্যাঁ, স্প্রিং বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক হয়। ঋণাত্মক হয় কখন? যখন আমাদের স্প্রিং বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক হয়। এটা আমরা আগেই দেখাইলাম, আগে আমরা দেখাইছি। তুমি সুন্দর করে চিত্র আকারে দেখাই দিবে, এখানেও সেম। এটা হলো আমাদের স্প্রিং, এই যে স্প্রিং কে একপাশে বাঁধা আছে, এটা স্প্রিং। এখন তুমি এইটা বাহ্যিক বলে টানতেছো, এফ ম্যান
আর তোমার স্প্রিং এর টানার ফলে সরণ হলো কত এক্স, যেটা আমার সরণটা কোন দিকে, সরণটা এদিকে, যেহেতু সরণ হলো আমাদের ভেক্টর রাশি, তার মানে সরণের দিক আছে। আর এই ভিতরের দিকে একটা বল আছে, সেটা কি এফ স্প্রিং, এফ স্প্রিং, এটাই মূলত আমাদের স্প্রিং বল। তাহলে এফ স্প্রিং আর সরণ, এফ স্প্রিং আর কি সরণ, তাদের মধ্যে সম্পর্ক কি বলতো, বিপরীত। ঠিক আছে, বিপরীত দিকে কিন্তু সমান, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু কি, এফ স্প্রিং এফ এস ইজ ইকুয়াল টু কত, মাইনাস কে এক্স। তাহলে বুঝতেই পারতেছো যে এখানে আমাদের যে কাজটা পাচ্ছ সেই কাজটা কি, মূলত ঋণাত্মক কাজ পাচ্ছ। কি কাজটা পাচ্ছ, কি ঋণাত্মক কাজ। তোমরা এটা ব্যাখ্যা করে দেবো, আর কিছুই না। এটা হচ্ছে চিটাগাং বোর্ড 21 সালে আসছে। ওকে, তারপর দেখো কি কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন যদি বলি, একটি আদর্শ স্প্রিং এর বল দ্রবক 125 নিউটন পার মিটার বলতে কি বোঝায়। একটু আগে আমরা 2.5 নিউটন পার বলতে কি বোঝায় এটা বুঝলাম। তাহলে এখানে কি আমাদের বরিশাল বডিটাকে আমার পড়তে হবে নাকি, এটাও তোমরা কিন্তু পারবা। কি বলবা, দেখো যে তোমরা জানো কে ইজ ইকুয়াল টু কত, এফ বাই এক্স। ঠিক আছে, মান বিবেচনা করলে কে ইজ ইকুয়াল টু কত, এফ বাই এক্স। তাহলে কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স হলে তাহলে তোমরা কি বলবা, এফ এর মান কত 125 আর এক্স এর মান কত 1 মিটার। ঠিক আছে, এটা 100 নিউটন ইজ ইকুয়াল টু কত, 125 নিউটন পার মিটার, তাই না। তার মানে আমরা কি বলবো, যে একটি আদর্শ স্প্রিং এর বল দ্রবক 125 নিউটন পার মিটার বলতে বোঝায় ওই স্প্রিং এর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করার জন্য, কয় মিটার, 1 মিটার বৃদ্ধি করার জন্য 125 নিউটন বল প্রয়োজন হবে, বা 125 নিউটন বল লাগবে বা লাগে। দুটি একই বরের বস্তুকে ভিন্ন স্থান হয়ে ভূমি হতে একই উচ্চতায় রাখলে স্থিতিশক্তি ভিন্ন হতে পারে, কারণ ব্যাখ্যা করো। দেখো তোমরা জানো যে কি বলছে, স্থিতিশক্তি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, এমজিএইচ। অর্থাৎ স্থিতিশক্তি তিনটি বিষয়ের উপর নির্ভর করে, একটা হলো ভর, একটা উচ্চতা, আর একটা কি অভিকর্ষ ত্বরণ। দুটি একই বরের বস্তুকে ভিন্ন স্থানে হতে ভূমিতে একই অবস্থানে রাখলে, অর্থাৎ এম এবং এইচ কি হয়, একই হয়, কিন্তু ভিন্ন স্থান মানে কি, জির মানের ভিন্নতা আছে। কোন মানে, এই যে অভিকর্ষ ত্বরণ ভিন্নতা আছে, তো যার জন্য আমাদের স্থিতিশক্তি ভিন্ন হতে পারে। এটা কিন্তু 3 স্টার দিয়ে রাখো, এটা বেসিক কোশ্চেন এবং এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, যে দুটি নরমালি সবাই দেখে ভাববে কি যে না সেম হয়। ভাইয়া দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত বলতো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ। তার মানে এই ডাব্লিউটা নির্ভর করে তিনটি রাশির উপর, একটা ভরের উপর, একটা জির উপর, একটা এইচ এর উপর। দেখো কি বলছে, দুটি একই ভরের বস্তু, তার মানে কি দুইটার কি এম সমান, আবার কি বলছে ভিন্ন স্থানে তো ভূমি হতে একই উচ্চতা, তার মানে কি এইচ ও কি সমান। ভাইয়া যেহেতু ভিন্ন ভিন্ন স্থান, তার মানে ভিন্ন ভিন্ন স্থান মানে কি বলতো, জির মানের কিন্তু পার্থক্য আছে। যেহেতু জির মানের পার্থক্য আছে, তাহলে অবশ্যই কি আমাদের এখানে এই যে স্থিতিশক্তি মানে ইপি, ডাব্লিউ মানে ইপি, এই ইপির কিন্তু তোমার মানের কিন্তু অবশ্যই কি হবে বলতো, চেঞ্জ হবে, রাইট, সেটার কথাই বলছে। বলছে কি কখন স্প্রিং দ্বারা ধনাত্মক কাজ সম্পন্ন হয়। এটা এই কোশ্চেনটা আমাদের চিটাগাং বোর্ড 21 সালে আসছে। ঠিক আছে, এই কোশ্চেনটা কত সালে আসছে বলতো, চিটাগাং বোর্ড 21 সালে আসছে। এখন দেখো এটা কখন ধনাত্মক হবে, ধনাত্মক কাজ হবে, আর কখন ঋণাত্মক কাজ হবে, একটু খেয়াল করে দেখো। একটু খেয়াল করে যদি আমরা দেখি, দেখো এখানে কি বলছে, স্প্রিং এর জন্য আমাদের এটা আমাদের অনেক কিছু আছে, এটা আমি বাদ দিলে দেখো, আমি আগে বুঝাই নিই যে তোমাদের স্প্রিং বল দ্বারা কি বলছে, কৃত কাজ ডাব্লু, যখন আমাদের ডাব্লু এটা থাকবে তখন কি হবে বলতো, হাফ কে এক্স স্কোয়ার এক্স ওয়ান এক্স টু, যখন আমাদের লিমিট থাকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, লিমিট থাকলে কত, এক্স টু এক্স ওয়ান। তার মানে এখানে দেখো তো কি লেখা যায়, হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। ধরো আমাকে এরকম কোশ্চেন থাকে না, যে একটা স্প্রিং 2 মিটার থেকে বেড়ে কত 5 মিটার হলো, তার মানে এখানে 2 মিটার কত তোমার এক্স ওয়ান, মানে আদি অবস্থান কত এক্স ওয়ান, আর চূড়ান্ত অবস্থান মানে শেষ অবস্থানটা কি এক্স টু। এখন দেখো তো এখানে কি হয়, কখন আমরা কাজ পাবো ধনাত্মক কাজ, তোমরা এই সমীকরণ থেকে বলো, যখন এক্স টু গ্রেটার দেন এক্স ওয়ান হবে। অর্থাৎ আমাদের শেষ অবস্থান যখন আদি অবস্থানের থেকে বেশি হবে, এটা মনে রাখতে হবে যে শেষ অবস্থান যখন আদি অবস্থান থেকে বেশি হবে, শেষ অবস্থান যখন আদি অবস্থান থেকে বেশি হবে, তখন আমি স্প্রিং এর জন্য কাজটা কিভাবে বলতো, ধনাত্মক কাজ পাবো। আবার বলছি এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও স্টার চিহ্ন দিয়ে রাখো, যেটা কখন তুমি ধনাত্মক কাজ পাবা। ঠিক আছে, এটা স্টার চিহ্ন, হ্যাঁ, যে কখন স্প্রিং দ্বারা ধনাত্মক কাজ সম্পন্ন হয়। এটা কারণ কি, দেখো আমার এই যে এক্স ওয়ান এর মান, ভাইয়া ধরো এরকম যদি হয় যে তুমি সংকুচিত করলা, ধরো 3 মিটার থেকে কমায় 1 মিটারে নিয়ে আসলা, মানে সংকুচিত করলা, তখন কিন্তু তোমার কি হলো বলতো, এক্স ওয়ান ছিল 3 মিটার, এক্স টু হলো কত 1 মিটার, তখন কিন্তু কাজটা ঋণাত্মক পাবা। তার মানে স্প্রিং যখন প্রসারিত হবে তখন কি আমাদের মানে যে আদি অবস্থান থেকে
শেষ অবস্থানটা যখন বেশি হবে মানে প্রসারিত হবে, তখন তুমি কাজটা কি পাবা? ধনাত্মক। স্প্রিংকে শুধুমাত্র আমরা প্রসারিত করতে পারি না, আমরা সংকুচিত করতে পারি না, এরকম করে ধাক্কা দিয়ে সংকুচিত করতে পারি। স্প্রিংকে যখন সংকুচিত করবে তখন কাজটা পাচ্ছ কি বলতো? ঋণাত্মক। আর যখন তুমি সম্প্রসারিত করতেছো তখন কাজটা পাচ্ছ কি? ধনাত্মক। সেই কথাটা এখানে বলতে হবে। ওকে, নাইম বলছে আসসালামু আলাইকুম, মাহমুদ হাসান তাবিব ভাইয়া ক্লাস করতে চলে আসছে। হ্যাঁ, তোমার তাবিব ভাইয়া ধরো একাধারে ফিজিক্স শিখতেছে, কেমিস্ট্রি শিখে, ম্যাথ শিখে, বায়োলজি শিখে, বাংলা শিখে, ইংরেজি সে তো বস, জিকেরও বস। ঠিক আছে, সে আলটিমেটলি ধরো সকল বিষয় শিখতেছে এবং সকল বিষয়ে অনেক সময় দেখা যায় তোমরা যে পড়তেছো তোমাদের থেকেও বেশি পারে, তার সেন্স এতটা ভালো। ঠিক আছে, তোমার ভাইয়া অনেক পরিশ্রম করতেছে, তোমার ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা, যাতে আমরা সুস্থ থাকি এবং তোমাদেরকে তোমাদের চাওয়া অনুযায়ী তোমাদের পড়ালেখাটা আমরা ডেলিভারি দিতে পারি এবং আমরা গুছিয়ে দিতে পারি। ভাইয়া দেখো, তোমাকে আমি অনেক বেশি পড়ায়া অনেক বেশি শিখাবো, বিষয়টা এরকম না। এটা তুমি নিজেই তোমার পড়া তোমার নিজে পড়েই শিখতে হবে। ঠিক আছে, এখানে কেউ শিখিয়ে দিতে পারো না। আমি জিনিসটা তোমাকে গুছিয়ে দিতে পারবো, বেসিকটা ক্লিয়ার করে দিতে হবে, কিন্তু প্র্যাকটিসটা কিন্তু তোমার নিজের করতে হবে। তুমি যদি নিজে প্র্যাকটিস করো তাহলে তুমি শিখতে পারবা। এখন আমি যদি বেশি করি তাহলে আমি শিখবো, তুমি কিন্তু শিখবা না। ঠিক আছে, আমি তোমাকে জিনিসটা বুঝিয়ে দিব, এটার পর এটা আসলো, এটার পর আসলো, আমি একটা করলে তোমার 5টা করতে পারতে হবে। ঠিক আছে, আমি তোমাকে সেভাবেই পড়াবো ইনশাল্লাহ, পেরানোর কোনো দরকার নেই। জাস্ট লেগে থাকো আর যা বলি মুখ দিয়ে খালি কথা শোনো। বলছে কি, স্থিতিস্থাপক বল এবং অভিকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। ওকে, এই কোশ্চেনটা চিটাগাং বোর্ড 21 সালে আসছে এবং দিনাজপুর বোর্ডেও 21 সালে আসছে। কি বলছে? স্থিতিস্থাপক বল এবং অভিকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। এখন দেখো, স্থিতিস্থাপক বল দ্বারা যে কৃত কাজ, মনে রাখবা স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ কি বলতো? স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ তোমরা জানো, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ W কত? হাফ কে এক্স স্কয়ার। স্প্রিং বল মানে স্থিতিস্থাপক বল, সেটা আমার কি? হাফ কে এক্স স্কয়ার। আর তোমাদের অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কি বলতো? W কত? W জি এম 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 এইচ বাই কত? আর স্কয়ার। তাহলে এখানে দেখো, W প্রপোর্শনাল কি লেখা যায়? এক্স স্কয়ার। আর এখানে W প্রপোর্শনাল কি লেখা যায়? এইচ লেখা যায়। মানে আমি যদি দুইটার দূরত্ব হিসাব করি, এখানে দেখো তো, এখানে সরণের কি বলতো? বর্গের সমানুপাতিক। আর এখানে এইচ এর কি বলতো? বর্গের নরমাল সমানুপাতিক। এটা এখানে নরমাল সমানুপাতিক দূরত্বের, আর এখানে কি বলতো? বর্গের সমানুপাতিক। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। সেই কথাটাই এখানে সুন্দর করে গোছানো আছে। সংরক্ষণশীল বল বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। অবশ্যই, কারণ সংরক্ষণশীল বল বলতে কি বুঝো? সংরক্ষণশীল বল বলতে বোঝায় তুমি এখান থেকে যাত্রা শুরু করলা, যেখান থেকে যাত্রা শুরু করবা, তুমি যেই পথে মন চাই সেই পথে, এই দিক দিয়ে যেই পথে মন চাই সেই পথে এসে ঘুরে আসলা। ঠিক আছে, এমন না যে তোমার একটা জায়গা থেকে শুরু করে তুমি ওই জায়গায় আবার অনেক পথ দিয়ে ফিরে আসতে পারো। ঠিক আছে, যেই পথে ফিরে আসো না কেন, তোমার কৃতকাজের পরিমাণ কি হবে? শূন্য হবে, যেহেতু তোমার এটা পথের উপর নির্ভর করে না। সেই কথা মাদ্রাসা পড়ে আসছে। এই দেখো, এখানে লেখা আছে, সংরক্ষণশীল বল শুধুমাত্র বস্তুর অবস্থানের উপর নির্ভর করে। বুঝছো? এখানে সংরক্ষণশীল বলটা কার উপর নির্ভর করে? শুধুমাত্র অবস্থানের উপর নির্ভর করে। এখানে কিন্তু গতি পথের উপর, কোন পথ দিয়ে আসতেছো সেই পথের উপর নির্ভর করে না। কাজ ও টর্কের মাত্রা এবং একক সমান হলেও ভিন্ন রাশি, অবশ্যই ভিন্ন রাশি। ঠিক আছে, কাজ হলো তোমার কি বলতো? কাজ হচ্ছে বল ও বলের দিকে সরণের উপাংশ। ঠিক আছে, আর টর্ক হলো কি, এবং এটার মাত্রা কত? মাত্রা হলো, কাজের মাত্রা হলো এই যে তোমার এখানে দেওয়া আছে। আর টর্ক টাউ কত? আর ক্রস এফ, মানে আর এফ বা এফ আর সাইন থিটা। এখন দেখো, এখানে মাত্রা কি বলতো? সেম। দেখো, অর্থাৎ দেখা যাচ্ছে কাজ ও টর্কের মাত্রা একই, কিন্তু কাজ দ্বারা শক্তির রূপান্তরকে ইঙ্গিত করা হয়। অন্যদিকে টর্ক ঘূর্ণন সৃষ্টির বলকে, মানে টর্ক নির্দেশ করতেছে বলকে, আর কাজ হলো কি বলতো? কাজ করার সামর্থ্য। এখানে কি বলতো? তোমার শক্তির রূপান্তর। ঠিক আছে, কাজটা নির্দেশ করে কাকে বলতো? কাজ নির্দেশ করে শক্তির রূপান্তরটাকে, আর টর্ক নির্দেশ করে কাকে বলতো? বলকে, মানে ঘূর্ণায়মান মানে কৌণিক যে বলটা, সেটা তো আমরা টর্ক হিসেবে চিনি, তাই না? গত ক্লাসে পড়েছি। তো দুইটা আমরা আলটিমেটলি দেখো মাত্রা সেম, কিন্তু দুইটা ভিন্ন জিনিস। এটাই লিখে দিবা। ঠিক আছে, কাজ আমাকে নির্দেশ করে ইঙ্গিত করে কাকে বলতো? শক্তির রূপান্তরকে, আর টর্ক ইঙ্গিত করে কাকে বলতো? ঘূর্ণায়মান বলকে। বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো ধীর বস্তুর প্রত্যেকটি কণার কৌণিক গতিশক্তি সমান হলেও রৈখিক গতিশক্তি ভিন্ন হয়। ঠিক আছে, ব্যাখ্যা করে ঢাকা বোর্ড 19 সালে আসছে এটা। ঠিক আছে, বলছে কি, বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো ধীর বস্তুর প্রত্যেকটি কণার কৌণিক গতিশক্তি সমান, কিন্তু রৈখিক গতিশক্তি ভিন্ন হয়। কারণ কি? দেখো, সমকৌণিক বেগে ঘূর্ণায়মান বস্তুর প্রতিটি কণার কৌণিক বেগ সমান থাকে। তো
তবে রৈখিক বেগ ভি ইজ ইকুয়াল টু কত ওমেগা আর। এখানে প্রতিটি কণার আর আলাদা হয়। দেখো যে যখন তুমি বৃত্তাকার পথে গুণমান যে কোনো দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার কৌণিক গতিশক্তি, এখানে কৌণিক গতিশক্তিটা সেম, কিন্তু রৈখিক গতিশক্তির ক্ষেত্রে দেখো বি ইজ ইকুয়াল টু কত ওমেগা আর। এখানে একটু খেয়াল করে দেখো বি ইজ ইকুয়াল টু কত ওমেগা আর। যেহেতু বি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এখানে প্রত্যেকটা কণার আমার কি বলতো আর এর মান কিন্তু চেঞ্জ আছে, কারণ প্রত্যেকটা কণায় এক একটা কণা এক এক জায়গায় আছে, মানে কি আর এর মান চেঞ্জ আছে না, আর এর মান চেঞ্জ, আর এর মান যেহেতু চেঞ্জ হবে ভির মান কিন্তু আলাদা। দ্যাটস ওয়াই আমাদের কি হবে বলতো, কৌণিক গতিশক্তি সমান হলেও রৈখিক গতিশক্তি ভিন্ন। দেখো আমি প্রত্যেকটা কোশ্চেনে, ম্যাক্সিমাম কোশ্চেনে আমি কি কোনো না কোনো শর্ট সূত্র ইউজ করছি, ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করছি। তোমার খ নাম্বারে এভাবেই অ্যান্সার করতে হবে, যে সূত্র ইউজ করে করে অ্যান্সার করতে হবে, গল্প লেখা যাবে না। আমি লিখছি 2-3-4 লাইনে, কিন্তু ইউজ করছি কিন্তু সূত্র অধিকাংশ কোশ্চেনই, সো এই সূত্র ইউজ করে করে করতে হবে। কোন বস্তু কিভাবে স্থিতিস্থাপক স্থিতিশক্তি অর্জন করে, এটা নর্মাল জিনিস। যখন কোনো বস্তুর অবস্থানে চেঞ্জ করবা, অবস্থানে চেঞ্জ করে যখন তুমি একটা হাইটে নিয়ে যাবা, তখন তার কি হবে বলতো, স্থিতিশক্তি কি হবে বলতো, অর্জন করবে। সেই কথাটাই আমার এখানে লেখা আছে, আর কিছুই না। হ্যাঁ, যে কোনো বস্তুর আকার, আকৃতি বা অবস্থানের পরিবর্তনের ফলে বস্তু যে কাজ করার ক্ষমতা অর্জন করে তাকে কি বলে, স্থিতিশক্তি বলে। তো কোনো বস্তু যদি বলের বিরুদ্ধে সরণ ঘটানো হয়, তাহলে বস্তুর মধ্যে যে পূর্ব অবস্থানে ফিরে আসার জন্য শক্তি সঞ্চিত থাকে। তাছাড়া কোনো স্থিতি বস্তুর আকার আকৃতি পরিবর্তন করলেও বস্তুটি পূর্ব অবস্থানে ফিরে আসবার জন্য নিজের মধ্যে শক্তি সঞ্চিত রাখে। অভিকর্ষ বলের বিরুদ্ধে সঞ্চিত শক্তি mgh এবং স্প্রিং বলের বিরুদ্ধে স্থিতিশক্তি কত, হাফ kx। মানে এখানে তোমার অভিকর্ষের জন্য তোমার কত ইপি কত mgh, আর তোমার স্প্রিং এর ক্ষেত্রে যে স্থিতিস্থাপক শক্তি সেটা কত, হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, দুইটার ক্ষেত্রে দুইটা শক্তি, একটা হলো mgh আর একটা কি স্থিতিস্থাপকের কি তোমার স্থিতি শক্তি কত, হাফ কে এক্স স্কোয়ার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে টোটাল কয়টা প্রশ্ন আছে ভাইয়া? এখানে টোটাল কয়টা প্রশ্ন আছে সেটা আমি জানি না, আবার বোর্ডে যত প্রশ্ন আছে সব বললে প্রশ্নই আছে, বেশি লাগবে না, আর হয়তো 15-20 মিনিট সময় লাগবে। তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। বন্দুক হতে গুলি ছোড়ার সময় বন্দুক ও গুলির মধ্যে কোনটির গতিশক্তি ব্যাখ্যা করো। এই যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা 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 স্টার চিহ্ন দিতে হবে আমাদের, এটা স্টার চিহ্ন দিতে হবে। দেখো একটু খেয়াল করে দেখো, যে তোমরা জানো যে দেখো একটু খেয়াল করে দেখো, এটা বুলেটের গতিশক্তি ইজ ইকুয়াল টু কত, পি স্কয়ার বাই কত, 2m। মানে এখানে এমটা কি, বুলেট। আবার গান, গুলির ক্ষেত্রে দেখো যে ই গান ইজ ইকুয়াল টু কত, পি স্কয়ার বাই কত, 2m। তোমরা জানো মানে ইকে যেটা ছিল, ইকে ইজ ইকুয়াল টু কত, পি স্কয়ার বাই 2m ছিল, রাইট? এটা আমাদের মেইন সূত্র। এখন বন্দুকের ক্ষেত্রে কি হবে বলতো, বন্দুকের ভর বেশি নাকি কম? বন্দুকের ভরটা কি বেশি, আর গুলির ভরটা কি আমাদের বলতো কম। তাহলে বলতো বন্দুক হতে গুলি ছোড়ার, ঠিক আছে, একটা বুলেট আর একটা কি বলতো আমাদের, একটা হলো বন্দুক, একটা কি গুলি। এখন দেখো একটু খেয়াল করে দেখো, যে এই যে আমাদের বন্দুক, ঠিক আছে, এই বন্দুকের ভর বেশি, যেহেতু বন্দুকের ভর বেশি, তার মানে ইকে কি পাবা বলতো, কম। কারণ ইকের সাথে দেখো ভরের সম্পর্ক দেখো বলতো 1/m না, ইকের সাথে ভরের কি সম্পর্ক বলতো, 1/m। ঠিক আছে, দেখো একটু খেয়াল করে দেখো, গতিশক্তির সাথে যদি আমি তুলনা করি, যেহেতু আমার বন্দুক এবং গুলি এই দুটোর মধ্যে আমি ডিফাইন করবো কি দিয়ে বলতো, ভর দিয়ে। কি দিয়ে ডিফাইন করবো এখন, বন্দুক ও গুলির মধ্যে পার্থক্য কিসে বলতো, ভরের। তার মানে গতিশক্তির সাথে আমার এখানে দেখো ভরের দেখো একটু চেঞ্জ করে দেখো, এখানে তো বেগ নাই, তাই না, ভর বেগ আছে। তো এই ইকের প্রপোর্শনাল কত, 1/m। এখন এম যার কম ইকে তার বেশি, আর এম যার বেশি ইকে তার কি কম। এম কার কম বলতো, এম হলো আমার কম হলো কি, গুলির মানে গানের, বুলেটের, ঠিক আছে। আর গান হলো তো আমাদের কি, বন্দুক। তো যার জন্য দেখো এই যে এই গানের কি কম আর বুলেটের কি বেশি, গতিশক্তি বেশি। যার ভর কম তার গতিশক্তি বেশি। স্প্রিং ধ্রুবকের তাৎপর্য, এটা এই যে দেখো একদম থিওরিটিক্যাল প্রশ্ন। স্প্রিং ধ্রুবকের তাৎপর্য, কয়েকটা তাৎপর্য আছে। স্প্রিং ধ্রুবকের মাধ্যমে কোনো বস্তু সংকোচন প্রসারণের ফলে প্রত্যয়নী বল জানা যায়, রাইট। তারপরে সঞ্চিত শক্তি পরিমাণ জানা যায়, স্প্রিং এর পর্যায়কাল জানা যায়, কারণ স্প্রিং পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু কত, 2π√m/k। তো আমাদের এখানে কে লাগে। স্প্রিং এর ধর্ম জানা যায়, এবং স্প্রিং ধ্রুবকের তাৎপর্য অনেক বেশি। এই জাস্ট এই 3-4টা জিনিস, এটা থিওরিটিক্যাল কোশ্চেন, লিখে ফেলতে হবে। যশোর বোর্ডে আসছিল। হ্যাঁ, অল বোর্ড, বল ও সরণ ভেক্টর রাশি হলেও
তাদের দ্বারা সৃষ্ট কাজ স্কেলার রাশি। বল ও সরণ ভেক্টর রাশি। বল তোমরা জানো, বল ও সরণ তোমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি জানো বলো তো? এফ ডট এস না? এফ ডট এস, তার মানে এফ ডট এস মানে কি বলতো? এফ এস কস থিটা। ঠিক আছে, যেহেতু ডট গুণন তুমি এখানে বলতে তোমরা জানো যে বল এবং সরণের ডট গুণনকে কি বলে? কাজ বলে। কাজের বিভিন্ন ডেফিনেশন আছে, তার মধ্যে একটা কি, বল ও সরণের ডট গুণনকে কি বলে? কাজ বলে। আর ডট গুণ করলে গুণফল কি পাবা? একটা স্কেলার রাশি পাবে। এখানে আরো কত কিছু দিছে, এত কিছু লাগবে না, বাট তো যা সেটা লিখলে হবে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? এফ ডট এস ইজ ইকুয়াল টু কত? এফ এস কস থিটা। তোমরা জানো যে বল ও সরণের ডট গুণকে কি বলে? কাজ বলে। যেহেতু ডট গুণ করলে গুণফল পাই আমরা স্কেলার রাশি, তার মানে অবশ্যই এখানে ডাব্লিউ কি পাবা বলতো? স্কেলার রাশি পাবা। কোন একটি বস্তুর যন্ত্র ক্ষমতা 500 ওয়াট এম বলতে কি বুঝো? তো এখানে কি বলছে? তো কোন যন্ত্র ক্ষমতা 500 মেগাওয়াট, এখানে একটু ভুল লিখছে এই জন্য তো বলতেছি, এখানে এম ডাব্লিউ হবে, প্রথমে হবে এম, মেগাওয়াট বলতে বোঝায় যন্ত্রটি সেকেন্ডে মানে 50 ইন্টু 10⁶ জুল কাজ। 1 মেগা মানে কি তোমার বলতো? যে 10⁶ জুল। 1 এম ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? 10⁶ জুল। ঠিক আছে, তার মানে 50 মেগাওয়াট মানে কি হবে তাহলে? 50 ইন্টু 10⁶ জুল। ঠিক আছে, অর্থাৎ আমাদের 50 ইন্টু 10⁶ শক্তি রূপান্তর করতে পারে। 1 মেগাওয়াট সমান সমান কত? 10⁶ জুল। তাহলে 50 এর জন্য কথা হবে 50 ইন্টু 10⁶ জুল। যশোর বোর্ড আমাদের প্রত্যয়নী বল দ্বারা কৃত কাজ কখন ঋণাত্মক হবে? তো দেখো, প্রত্যয়নী বল দ্বারা কখন ঋণাত্মক কাজ হবে? যখন আমাদের কি হবে বলতো? এই যে তুমি টানতেছো, বলের বিরুদ্ধে যখন কাজ হচ্ছে, তখন সেটা কি প্রত্যয়নী বল দ্বারা আমাদের কি হবে বলতো? কাজটা ঋণাত্মক। এটা আমরা আগেই ব্যাখ্যা করেছি এই কোশ্চেন। তারপরে দিনাজপুর বোর্ড দেখো, পরন্ত বস্তুর উপর অভিকর্ষ বল কর্তৃক কৃত কাজ ধনাত্মক। অবশ্যই কৃত কাজ ধনাত্মক। ঠিক আছে, কেন ধনাত্মক? কারণ হলো অভিকর্ষ, পরন্ত বস্তুর উপর অভিকর্ষ বল কৃত কাজ ধনাত্মক। কেন? কারণ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, আর অভিকর্ষ বল নিচের দিকে থাকে। ঠিক আছে, নিচের দিকে থাকে মানে তোমার আলটিমেটলি থিটা কত হয় বলতো? 0 ডিগ্রি হয়। থিটা ডিরেক্ট নিচের দিকে, বলও নিচের দিকে, সরণও নিচের দিকে, তার মানে থিটা কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি বলতো? আলটিমেটলি এফ এস, তাই না? এফ এস কস থিটা, কস 0 মানে কত? 1। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? এফ এস, তাই তো? তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু যদি এফ এস হয়, তার মানে এখানে অবশ্যই কাজটা কি হলো বলতো? ধনাত্মক কাজ পেলাম। ওকে, বরিশাল বোর্ডের কোশ্চেন, একটি ইঞ্জিনের দক্ষতা 60% বলতে কি বোঝায়? তাহলে ইঞ্জিনের দক্ষতা 60% বলতে বোঝায় যে ইঞ্জিনে যে পরিমাণ শক্তি প্রদান করা হয়, এই ইঞ্জিন তার শতকরা 60 ভাগ শক্তিতে বাস্তবে রূপান্তর করে। মানে তোমার ধরো বলতেছে যে তোমার দক্ষতা 80%, তার মানে কি বলতো? মানে তুমি এখানে 100-100-র মধ্যে তুমি 80% কাজ করতে পারতেছো, 80 ভাগ কাজ করতে পারতেছো। তাহলে কোন ইঞ্জিনের দক্ষতা 60% মানে কি বলতো? 100 ভাগের মধ্যে সে 60 ভাগ কাজ করতে পারে, বা 60 ভাগ সে আমাকে শক্তির রূপান্তর, কি বল, 60 ভাগ শক্তিকে বাস্তবে কাজে রূপান্তর করতে পারতেছে। 60 ভাগ শক্তিকে কি কাজে রূপান্তর করে। ঠিক আছে, আবার বলছি, কোন ইঞ্জিনের দক্ষতা 70% বলতে কি বোঝায়? তাহলে ওই ইঞ্জিন 70 ভাগ, ঠিক আছে, 70 ভাগ কি করতে পারে বলতো? শক্তিকে কাজে রূপান্তর করতে পারে। 70 ভাগ শক্তিকে কাজে রূপান্তর করতে পারে। 80% বলতে কি বুঝবো? তাহলে 80 ভাগ শক্তিকে কাজে রূপান্তর করতে পারবে। 90% মানে কি? 90 ভাগ শক্তিকে কাজে রূপান্তর করে। 40% মানে কি? তাহলে 40 ভাগ শক্তিকে কাজে রূপান্তর করতে পারবে। ঠিক আছে, এটাই। সিলেট বোর্ড, বলের দ্বারা কাজ বলতে কি বোঝায়? বলের দ্বারা কাজ মানে কি বলতো? বলের দ্বারা কাজ বলতে তোমার যেদিকে বল দিচ্ছ সেই দিকে বস্তু সরণ করতেছে, এটাকে বলে কি বলের দ্বারা কাজ। আর তুমি যেদিকে সরণ দিচ্ছ উল্টা দিকে যদি আসে, সেটা কি বলের বিরুদ্ধে কাজ। তাহলে বলের দ্বারা কাজ বলতে বোঝায় কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের দিকেই সরণ ঘটে। ঠিক আছে, বলের দিকে সরণ বলতে তোমার 0 ডিগ্রি হইতে হবে এমন না, 0 থেকে <90 ডিগ্রি পর্যন্ত কি বলের দ্বারা কাজ। বরিশাল বোর্ড 15 বলছে এখানে কি, একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর ভরবেগ যদি সমান হয়, হালকা বস্তু বা ভারী বস্তুর যদি কি হয়, ভরবেগ সমান হয়, কোনটির গতিশক্তি বেশি? কিন্তু ভরবেগের সাথে দেখো ই কে প্রপোর্শনাল টু কত? p²/2m, তোমরা এটা জানো। এখন দেখো ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক এটা, তাই না? তাহলে ই কে এর সাথে এম এর কি সম্পর্ক বলতো? 1/m। যেহেতু ভরবেগ সমান, তার মানে p বাদ, তাহলে ভরের সাথে কি সম্পর্ক? ই কে প্রপোর্শনাল 1/m, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে বুঝতে পারতেছো যার এম বেশি তার কি ই কে কম, আর যার এম কম তার ই কে বেশি। কারণ কি সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক, রাইট? আর তার মানে এখানে আমার এম কার বেশি বলতো? ভারী বস্তুর কি এম বেশি, তাহলে ভারী বস্তুর ই কে কি কম। আর হালকা বস্তুর এম কম, তাহলে কি ই কে
বেশি, তাহলে এটা আমি অ্যান্সার পেয়ে গেলাম। যদি আমাকে এই কোশ্চেনটা ভাই যদি এভাবে আসতো, একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর বেগ সমান, কি সমান? বেগ সমান হলে কার গতিশক্তি বেশি, তাহলে তখন কি হইতো দেখো তো, যে ইকে ইজ ইকুয়াল টু কত, বেগের ক্ষেত্রে কত, হাফ এম ভি স্কোয়ার। দেখো এখানে বেগ সমান মানে তাই এম এর সাথে কি সম্পর্ক, সমানুপাতিক, তাই না? বেগ সমান বললে তাহলে কি হইতো, এখানে দেখো সমানুপাতিক, কিন্তু তাহলে এখানে এম যার বেশি তার কি ইকে বেশি, তখন কি হইতো, ভারী বস্তুর গতিশক্তি বেশি হইতো এবং হালকা বস্তুর গতিশক্তি কি হইতো, কম হইতো। কখন? যখন বেগ সমান হবে। মনে রাখবা, যখন বেগ সমান তখন আমাদের সম্পর্ক হয় কি এরকম, তখন অর্থাৎ ভারী বস্তুর গতিশক্তি কি বেশি, হালকা বস্তুর গতিশক্তি কি কম। আর যখন ভরবেগ সমান বলবে, ভরবেগের ক্ষেত্রে এম এর সাথে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক, আর বেগের সাথে কি সম্পর্ক, এম এর ক্ষেত্রে সমানুপাতিক। ঠিক আছে, তো দুইটা কিন্তু ভিন্ন জিনিস, একটু খেয়াল রাখবা, এখানে কিন্তু চোখের দেখে অনেক ভুল হয়ে যায়। ভরবেগ থাকলে হবে ভাইয়া ভিন্ন জিনিস, ভরবেগ থাকলে হালকা বস্তুর গতিশক্তি বেশি, ভারী বস্তুর কম। আর যদি বেগ সমান হয় তাহলে কি, ভারী বস্তুর বেশি, হালকা বস্তুর কম। এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কথাগুলো এখানে লেখা আছে। কোন বস্তুর গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? এখানে দেখো, কোন বস্তুর গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না, কারণ গতিশক্তি ইজ ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কোয়ার। ভর কখনোই ঋণাত্মক হয় না, আর বেগের মান কি ঋণাত্মক হচ্ছে, হয় না। সো দ্যাটস ওয়াই আমার কি হয় না বলতো, ঋণাত্মক হতে পারে না। সূত্র দিয়ে ব্যাখ্যা দিতে হবে। কি দিয়ে ব্যাখ্যা দিতে হবে? সূত্র দিয়ে ব্যাখ্যা দিতে হবে। ওকে, তো দেখো 1 কিলোওয়াট ঘন্টা বলতে কি বোঝায়, আর 500টা কোশ্চেন আছে। 1 কিলোওয়াট ক্ষমতার, এগুলো এই যে এই পর্যন্ত ছিল আমাদের কি বলতো, বোর্ড কোশ্চেন। এখন আমি যেগুলো পড়াবো এগুলো এক্সট্রা, যেগুলো আসে নাই কিন্তু আসতে পারে। এই যে 30টা কোশ্চেন, অনুধাবনের 30টা কোশ্চেন কি আমাদের বোর্ড কোশ্চেন, এখন যেগুলো করাবো এগুলো এক্সট্রা কোশ্চেন। ঠিক আছে, তো দেখো সম্ভব আর কি। 1 কিলোওয়াট ঘন্টা বলতে কি বোঝায় একটু খেয়াল করে দেখো। 1 কিলোওয়াট ক্ষমতার কোন যন্ত্রের সাহায্যে 1 ঘন্টায় যে কাজ সম্পন্ন হয়, অর্থাৎ 1 কিলোওয়াট ক্ষমতার কোন যন্ত্রের সাহায্যে 1 ঘন্টায় যে কাজ হয় সেটাই হলো আমাদের 1 কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, এখানে লেখা আছে। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা, দেখো 1 কিলোওয়াট মানে কি আমাদের আলটিমেটলি 3, এখানে দেওয়া আছে 3.6 ইনটু 10⁶ জুল। 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু কত, 3.6 ইনটু 10⁶ জুল। এটা কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এবং যখন আমরা ম্যাথ করি যে গ নাম্বার এবং ঘ নাম্বার অনেক সময় কিলোওয়াট আওয়ারে থাকে, সেটাকে আমার কি জুলে নিতে হয়, এই যে গুণ করে। ঠিক আছে, 10⁶, এই যে 3.6 ইনটু 10⁶, এটা গুণ করে আমাকে নিতে হয়। কোন ইঞ্জিনের কর্মদক্ষতা 70% বলতে কি বুঝবো ভাইয়া? 70% বলতে কি বোঝায়, যে 70 ভাগ শক্তিকে কাজে রূপান্তর করে, রাইট? একটু আগে পড়ে আসছি, সেটা লেখা আছে। স্প্রিং কর্তৃক কৃত কাজ W = Fx রাশির সাহায্যে প্রকাশ করা যায় না কেন? কেন যাবে বলো তো? কারণ হলো আমার স্প্রিং এর ক্ষেত্রে কেন যাবে না, যাবে কিভাবে বলো? আমরা জানি W = কত, স্প্রিং এর ক্ষেত্রে কত, হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং এর ক্ষেত্রে কত, W = হাফ কে এক্স স্কোয়ার। তো স্প্রিং এর ক্ষেত্রে তো আর আমার মানে কি বলে, আমি F.x লিখতে পারতেছি না। ঠিক আছে, স্প্রিং এর ক্ষেত্রে কি লেখা যায়? লেখা যায় কিনা? লেখা যায় না। দেখো যেখানে লেখা আছে যে W = কত, হাফ কে এক্স স্কোয়ার। দেখা যাচ্ছে, একটু খেয়াল করে দেখো, দেখা যাচ্ছে স্প্রিং কর্তৃক কৃত কাজ ধ্রুব বল দ্বারা কৃত কাজ নয়। স্প্রিং কর্তৃক কৃত কাজ কিন্তু ধ্রুব বল দ্বারা কৃত কাজ নয়। এই যে W = কি আছে, F.x, কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে কি হয় বলতো, তোমার এখানে ধ্রুব বল দ্বারা কিন্তু কৃত কাজ নয়, এক্স এর মানের কি পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো এই যেখানে দেখো, এই যেখানে আমি বিভিন্ন ভাবে দিছি, তুমি এভাবে দিতে পারো, তুমি তোমার মতো করে লিখতে পারো যে W = স্প্রিং এর ক্ষেত্রে কত, হাফ কে এক্স স্কোয়ার। অর্থাৎ এখানে এই কৃত কাজটা কি ধ্রুব বল দ্বারা কৃত কাজ নয়। আর W = F.x মানে কি বলতো, এটা ধ্রুব বল দ্বারা কৃত কাজ। যেহেতু একটা ধ্রুব বল আর একটা ধ্রুব বল নয়, তার মানে এখানে কি দুইটা সমান হবে না, বা এমন সমীকরণের সাহায্যে প্রকাশ করতেও পারবো না। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে কিন্তু কোনো কাজ করছে না। কেন করছে না? কারণ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, মানে কেন ঘুরতেছে বলতো? ওই একই রকম কেন্দ্রমুখী বলের জন্য। কেন্দ্রমুখী বল এবং স্পর্শক বরাবর সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়ার কাজ হবে না। চাঁদ আর পৃথিবী, আর এখানে কি পৃথিবী আর সূর্য। চাঁদ ঘুরে পৃথিবীর চারদিকে, আর পৃথিবী ঘুরে কি সূর্যের চারদিকে। একই জিনিস, একই রকম ভাবে। কোন বস্তুর বেগ বৃদ্ধি করলে এর গতিশক্তি কিরূপ পরিবর্তন হবে? বেগ বৃদ্ধি করলে তোমরা জানো, বেগ যদি বৃদ্ধি করি তাহলে ইকে তোমরা জানো, ইকে প্রপোর্শনাল, ইকে ইজ ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কোয়ার।
তাহলে ইকে প্রপোর্শনাল টু কত বলতো, ইকে প্রপোর্শনাল টু কত, ভি স্কোয়ার। তার মানে বেগ যদি আমি বেগের সাথে ইকের কি সম্পর্ক, বর্গের সমানুপাতিক, অর্থাৎ বেগ আমি যত বৃদ্ধি করব তার বর্গ স্কোয়ার হারে কি পরিবর্তন হবে। বেগ যদি 2 গুণ করি ইকে হবে কয় গুণ, 4 গুণ। বেগ যদি 3 গুণ করি ইকে হবে কয় গুণ, 9 গুণ। বেগ যদি আমি n গুণ করি তাহলে ইকে হবে কি, n স্কোয়ার গুণ। জাস্ট এটা মনে রাখবা যে বেগ n গুণ করলে ইকে কত গুণ হয়, n স্কোয়ার গুণ হয়। স্রোতের প্রতিকূলে সাঁতার কাটলে কোন প্রকার কাজ সম্পন্ন হয় বুঝিয়ে লেখো। যে স্রোতের প্রতিকূলে সাঁতার কাটলে স্রোতের দিক এবং সাঁতারের দিক বিপরীত হয়, এখানে কি ঋণাত্মক কাজ হবে, কি হবে বলতো? স্রোত যাচ্ছে আমার এইদিকে আমি আসতেছি এইদিকে, ঠিক আছে, তাহলে বিপরীত দিকে না, স্রোত একদিকে আমি আর একদিকে, তার মানে কি বলতো, আলটিমেটলি 180 ডিগ্রি, রাইট? 180 ডিগ্রি মানে কি বলতো, ঋণাত্মক কাজ। টেবিলের উপর রাখা একটি বইয়ের উপর কোন কোন বলগুলো কাজ করবে? টেবিলের উপর রাখা একটি বইয়ের উপর মোট 2টি বল কাজ করে যদি বইটি স্থির অবস্থায় থাকে। একটি বল হলো অভিকর্ষ বল, আর যা খাড়ার নিচের দিকে ক্রিয়া করে, আর অপরটি হলো কি বলতো, টেবিলের প্রতিক্রিয়া বল। এই বলের সমবস্থায় দুটি টেবিলের উপর স্থিরভাবে অবস্থান করে। তাহলে আমার 2টা বল কাজ করে, একটা হলো অভিকর্ষ বল আর একটা কি প্রতিক্রিয়া বল, এই লিখতে হবে, ঠিক আছে? একটি বস্তুর স্থিতিশক্তি কিভাবে শূন্য হয়? একটি বস্তুর স্থিতিশক্তি তখনই শূন্য হয় যখন আমাদের কি এইচ যখন কি 0, এইচ যদি 0 হয় তাহলে স্থিতিশক্তি শূন্য হয়। সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য, ভাই এটা থিওরিটিক্যাল, টোটালি থিওরিটিক্যাল। বলছে কি সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য কি, এই বল শুধু অবস্থানের উপর নির্ভর করে, গতিপথের উপর নির্ভর করে না। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কি হয়, শূন্য হয়। একটি বস্তুকে এক অবস্থান হতে অন্য অবস্থানের স্থান পরে পথের উপর নির্ভর করে না, বলছি পথের উপর নির্ভর করে না। সংরক্ষণশীল বলের ক্রিয়ার যান্ত্রিক শক্তি নিত্যতার সাথে পালিত হয়। সংরক্ষণশীল বলের ক্ষেত্রেও কি যান্ত্রিক শক্তি নিত্য পালিত হয়। জাস্ট 3-4টি পয়েন্ট তোমরা জানো অলরেডি, সেটাই রেখে দেবা। ওকে, তো আজকের মতো আমাদের এই অধ্যায়ের, তাহলে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের আমাদের কি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক ক্লাস শেষ।